মাকে স্ত্রীর গায়ে আঘাত করতে দেখে হাত থেকে গোলাপের তোড়াটি পড়ে যায় ফারিসের। জোহরার ছেলের বউকে বেত্রাঘাত করতে এতটাই ব্যস্ত যে ছেলে এসেছে তাও দেখতে পাননি। শিখাকে প্রাণহীন অবস্থায় পড়ে থাকতে দেখে ভেতরটা স্যাঁত করে ওঠে ফারিসের। সে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে জোহরার পেছনে দাঁড়ায়। মা থামো, তোমার বিশ্রাম নেওয়া উচিত। জোহরা ঝট করে ছেলের দিকে তাকালেন, মুখ জুড়ে তার পৈশাচিক হাসি। তাকে দেখে মনে হচ্ছে অনেক দিনের অভুক্ত কেউ আজ পেট ভরে খাচ্ছে। ফারিসের চোখ এক মুহূর্তের জন্য শিখার ওপর থেকে সরল না। মেয়েটা যেভাবে মুখ ধুবড়ে পড়ে আছে, আদৌ বেঁচে আছে তো? জোহরা বেতে এক পাশে ফেলে হনহন করে চলে গেলেন নিজের রুমে। সময় নষ্ট না করে ততক্ষণ শিখার পাশে হাঁটু গেড়ে বসলো ফারিস। তাকে সোজা করে নিজের কোলে টেনে নিল। শিখাকে চোখ পিটপিট করতে দেখে সবস্থির নিঃশ্বাস ফেলল সে। হাত পায়ের বাঁধন খুলে মুখ থেকে সাবধানে কষ্টপটি সরালো। শিখাকে পাজা কোলে তুলে নিয়ে গেল রুমে। পেছনের দরজা বন্ধ হতেই ধপ করে মেঝেতে বসে পড়ল ফারিস। শিখাকে এমনভাবে বুকের সাথে জড়িয়ে ধরল যেন ছেড়ে দিলেই কেউ নিয়ে চলে যাবে। মায়ের কাছ থেকে অন্তত এটা আশা করেনি সে। তার বউ সে যা খুশি করবে, কিন্তু মা, তিনি না বুঝেই দম্পতিকে মাঝে দেওয়ালে তুলে দিলেন। ফারিস ভয় পায় এই দেওয়াল কখনো ভাঙবে কি। আর একটু সহ্য করো, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। একবার কনসিভ করলে মা আর তোমায় আঘাত করবেন না। শিখার ঠোঁট তখন ফারিসের কানের লতির সাথে লেগে। কথাটি শুনে তাচ্ছিল্য হাসল সে। দুর্বল গলায় বলল, সে আসবে না এই জাহান্নামে। সে কখনই আসবে না। ফারিসের মনে হলো কেউ যেন তার হৃদয়টা খাবলে ধরেছে। শিখায় জ্ঞান হারিয়ে ঢলে পড়ল ফারিসের বুকে। এসব কি কখনোই শেষ হবে না? শিখার বয়স যখন 10 তখন তার বাবা পরলোক গমন করেন। মা জন্মের সময় চলে গেছে। সে 10 থেকে 18 পর্যন্ত শিখা বড় হয়েছে তার দাদা জুবায়ের চৌধুরীর কাছে। নাতনিকে অনেক ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করেছিলেন তিনি। জুবায়ের চৌধুরী বড় ছেলে আফজাল চৌধুরী স্ত্রীর সন্তান নিয়ে আমেরিকা থাকেন। জুবায়ের চৌধুরী মেজো ছেলে ফারিসের বাবা খন্দকার চৌধুরী মেজো ছেলের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। আর কারণটা, ফারিসের মা জোহরা ছিলেন বাইদানি ঘরের মেয়ে। প্রেমের বিয়ে তাদের নিম্ন শ্রেণীর মেয়ে বিয়ে করায় জুবায়ের চৌধুরী মেজো ছেলেকে ত্যাগ করেন। কিন্তু বছরান্ত পর স্বামী মৃত্যুর সংবাদ নিয়ে চৌধুরী বাড়ি দোরগোড়ায় হাজির হন জোহরা। সাথে ছিল 18 বছরের ফারিস। জুবায়ের নাতির মুখ থেকে বাড়িতে ঠাঁই দেয় তাকে। সব কিছু পরেও জোহরার প্রতি একটি বিশেষপূর্ণ দিক রয়ে যায় জুবায়ের চৌধুরীর। অন্তিম বিয়োগ বেলায় বাড়ি, গাড়ির সম্পত্তি সব নাতনির শিখার নামে দিয়ে যান। এখান থেকে জোহরার শিখার প্রতি এত তিক্ততা। ছেলে ছোট থেকে মায়ের ভক্ত। জোহরা ঠিক ভুল যাই বলুক সবই ফারিসের কাছে সত্য, হোক সেটা মিথ্যাও। ফারিসকে বলা যায় মায়ের অন্ধভক্ত। এবারে আসার পরই ফারিসের মনে শিখার জন্য ঘৃণা তৈরি করেন জোহরা। জুবায়ের চৌধুরী গতের পর জোহরার পরিকল্পনা মোতাবেক শিখাকে বিয়ে করে ফারিস। কারণটি ছিল কোম্পানি ও সম্পত্তির দেখাশোনা নিয়ে। যদিও তখন শিখার বয়স 18, সবেমাত্র ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছিল সে। চৌধুরী গ্রুপ দেশের মধ্যে অন্যতম নামকরা একটি প্রতিষ্ঠান। জুবায়ের ও শিখার বাবা আকবর চৌধুরী দক্ষতার সাথে কোম্পানি পরিচালনা করে কোম্পানিকে এ পর্যন্ত নিয়ে এসেছে। শিখার ভয় হয় যদি সে কোনো ভুল করে কোম্পানির নাম ডুবিয়ে দেয়। ফারিস কোম্পানি পরিচালনার বিপরীতে বিয়ের প্রস্তাব দেয় শিখাকে। যদি সে শিখার স্বামী হয়ে যায় তাহলে সেগুলোর উপর তারও একটা অধিকার থাকবে। দাদার শোকে ভারাক্রান্ত শিখা তখন কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর তারপর তার এই অবস্থা। কিন্তু জোহরার একটা ভুলে পরিকল্পনা কিছুটা নড়ে যায়। বিয়ের পর শিখার প্রেমে পড়ে যায় ফারিস। কবুলেরও একটা শক্তি আছে,
বউকে। মাসিলের পরিকল্পনা ছিল সম্পত্তি হাতিয়ে শিখাকে হত্যা করা। ফারিস তা করতে দেয়নি। সে এক হাতে মাকে, অন্য হাতে স্ত্রীকে সামলায়। কিন্তু মায়ের প্রতি অনুগত তার বেশি হওয়ায় মা ও বউয়ের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব লাগলে মায়ের সাপোর্টে থাকে সে। জোহরাকে দেখায় শিখাকে পছন্দ করে সে, তবে সত্যিটা এই শিখার জন্য সে যে কারো প্রাণও নিতে দ্বিধা করবে না। শিখাকে বিছানায় শুইয়ে দিয়ে সক্ষেত্রের চিকিৎসা করে ফারিস। তারপর শাওয়ার নিয়ে শিখার পাশে শুয়ে অপলক তাকিয়ে থাকে তার দিকে। আলতো হাতে ছুঁয়ে দেয় তার গাল। যদি আমাদের দেখা অন্যভাবে হতো, আমি হতাম তোমার সেই পাগল প্রেমিক। কিন্তু হায়, আমাদের তো মিলন হবার নয়। শিখার যখন ঘুম ভাঙে তখন রাত 1টা। পাশে ফারিসের ঘুমন্ত নিষ্পাপ মুখখানি দেখে চোখ আটকে যায় তার। পর মুহূর্তেই যখন বুঝতে পারে কি করছে, সাথে সাথে চোখ ফুরিয়ে নেয়। সারা গায়ে অসম্ভব ব্যথা। যথাসাধ্য মুখ বন্ধ রাখার চেষ্টা করে উঠে বসে বিছানায়। ফারিসকে জাগতে না দিয়েই নেমে যায় বিছানা থেকে। রুম থেকে বেরিয়ে ফারিসের ঘরের পর এক ঘর পেরিয়ে নিজের পুরনো ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। কতগুলো মাস হলো এই ঘর বন্ধ। ফারিস লক করে রেখেছে যেন বিপদ হলে শিখা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ না পায়। কিন্তু আজ সব কিছুর সীমা অতিক্রম করে ফেলেছে জোহরা। রান্নাঘরে থেকে হাতুড়ি এনে দরকার হাতলে অনবরত আঘাত করতে থাকে শিখা। সারা বাড়ি জোরে ঠুং ঠুং আওয়াজ প্রতিধ্বনি হয়। সে আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে জোহরা। শিখাকে দরজার সাথে যুদ্ধ করতে দেখে জোহরা তার পিছনে গিয়ে দাঁড়ান। দরজাটা কি তোর বাপের? হঠাৎ কণ্ঠস্বরে ভড়কে উঠল শিখা। জোহরাকে দেখে আবারও যেন তার গায়ে আগুন ধরে গেল। তাকে অদৃশ্য ভেবে আবারও নিজের কাজে মনোযোগ দেয় সে। কি একবার আমার হাতে ধোলাই খেয়েই কালা হয়ে গেছিস? শিখা হাতুড়ি মেঝেতে ছুঁড়ে দিয়ে কোমরে হাত বেঁধে দাঁড়ায়। আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। এখানে বাইরের লোকদের মতামত নেওয়ার প্রয়োজনই নেই আমার। এখনো তেজ আছে। কার সাথে কথা বলছিস ভেবে বল মেয়ে। শিখার ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসলো। আমার বাড়িতে থাকা আশ্রিতার সাথে বলছি। শিখার কথাটি যেন কাটার মতো বিঁধল জোহরার গায়ে। তিনি থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতে সে হাত ধরে ফেলে শিখা। এমনভাবে তাকায় জোহরার দিকে যেন চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। জোহরা অবাক হয়ে তাকিয়ে থাকেন তার হাত ধরে রাখা শিখার হাতের ওপর। কি হচ্ছে এখানে? জোহরার পেছন থেকে জিজ্ঞেস করে ফারিস। ঘুমে চোখ লাল হয়ে আছে তার। দেখেই বোঝা যাচ্ছে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ তুঙ্গে তার। শিখা এক পলক তার দিকে তাকিয়ে ঝাড়া দিয়ে জোহরা হাত ছেড়ে দেয়। ছেলেকে দেখে জোহরা মুখটা এমন করে যেন তিনি এখানে ভুক্তভোগী। দেখ না বাবা, তোর বউ কেমন ব্যবহার করছে আমার সাথে। আমি শুধু জিজ্ঞেস করতে এসেছিলাম কি করছে। সেই সুযোগ যা নয় তাই শুনিয়ে দিল আমাকে। আর আর আমাকে ধাক্কাও দিল। তুই দেখেছিস? ফারিস ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জোহরার মুখপানে। স্পষ্ট বিরক্তি সে। এদিকে দরজা হাতল ধরে টানাটানি করছে শিখা। এই দুই জঘন্য ব্যক্তির মুখ দেখতে ইচ্ছা করছে না তার। মাকে কি বলেছ তুমি? যা বলা তাই বলেছি, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। শিখার বাহু ধরে কাছে টেনে আনল ফারিস। শিখা তার হাত থেকে নিজের হাত মুক্ত করে আরো পিছিয়ে গেল। রাগী দৃষ্টি তাকালো ফারিসের দিকে। দেখ তোর সাথেও কেমন ব্যবহার করছে, আমি দেখছি। এরপর শিখার দিকে তাকিয়ে বলল, মায়ের কাছে ক্ষমা চাও। শিখা ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকালো, যেন সে কিছুই শোনেনি। তার এই গা ছাড়া ভাব দেখে আরো জ্বলে উঠল ফারিস। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি কিছু বলেছি? ক্ষমা চাও। আমি কখনো এই ঘৃণা কথা শেষ করার আগে নিঃশ্বাস থমকে এলো শিখার। পা জোড়া ভেসে উঠল শূন্য। ফারিসের হাতে আঁচড় কাটতে লাগলো যেন ছেড়ে দেয়।
অক্সিজেনের অভাবে চোখ উল্টে গেল তার। রাগে ফারিসের হাতের শিরা ফুলে উঠেছে। দেখতে অসম্ভব ভয়ঙ্কর লাগছে তাকে। কে বলবে এই লোকটাকে ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ লাগে। জোহরা ফারিসের পেছন থেকে উপভোগ করছে সেই দৃশ্য। তোমাকে কতবার বলবো আমার মায়ের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। আমার লজ্জা হয় তোমার মতো ম্যানালন্স বেয়াদব একটা মেয়েকে বিয়ে করে। যখন কি আমার আগে পাশে আরো ভালো বিকল্প ছিল। মৃত্যুর এক ঝলক দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল শিখার। হাত পাও সরাসরি থামিয়ে দিয়েছে সে। আল্লাহ তাআলা যদি তার মৃত্যু এভাবেই লেখে তবে তাই কবুল। শুধু আফসোস থেকে যাবে, যাওয়ার আগে তাদের নিজের জায়গাটা দেখিয়ে দিতে পারল না। তার সাথে করা সকল অন্যায়ের শোধ নিতে পারল না। শিকার চোখ বন্ধ হতে দেখেই ধ্যান করে ফিরে ফারিসের সাথে সাথে ছেড়ে দেয় তার গ্রীবা। কাস্তে কাস্তে গলার চারপাশে হাত জড়িয়ে ধরে শিখা। ফোটা ফোটা অশ্রু আসে পড়েছে মেঝেতে। ফারিস কোনো কথা না বলে মাকে নিয়ে চলে যায় সেখান থেকে। পেছনে ফেলে যায় এক ভঙ্গুর আত্মাকে। যা ঘরে ঢুকে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে শিখা। কতদিন পর এমন মন খুলে কাঁদছে মনে করতে পারছে না। তবে কান্নার মাঝেও আলাদা রকম শান্তি অনুভব করতে পারছে। সে নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না। চায় না কেউ তার দিকে করুণার চোখে তাকাক। সে যতই আপন হোক না কেন, অন্যের অনেক চেষ্টার পর দরজার লক ভাঙতে সক্ষম হয় সে। ভেতর থেকে দরজার সামনে ছোট ছোট আসবাবপত্র যা তার পক্ষে নাড়ানো সম্ভব তা দিয়ে জ্যাম করে রেখেছে যেন কেউ ভেতরে ঢুকতে না পারে। সেই কাপুরুষটি নিশ্চয় তার লোক দেখানো সান্ত্বনা দিতে আসবে। প্রথমে সেসব কাজ করলেও এখন আর তা সহ্য হয় না শিখার। উল্টোটা বিপরীত প্রভাবের ফলে তার ওপর ঘণ্টাখানেক কেঁদে শান্ত হয়ে ফোন হাতে নেয় শিখা। এটাও এতদিন এই ঘরে বন্দি ছিল, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। ডায়ালে গিয়ে পরিচিত নম্বরটি খুঁজতে লাগলো সে। কিছুক্ষণ বাদে দেখা দিল সেই নম্বর, ভাই দিয়ে সেভ করা। এটা তার বড় কাকার ছেলে রোহানের নম্বর। রোহান বয়সে ফারিসেরও বড়। বড় কাকাদের সাথে ফারিস বা তার মায়ের সম্পর্ক ভালো নয়। শিখা ভিডিও কল দিল রোহানকে। বাংলাদেশ সোমবার রাত 1টা হলেও নিউ ইয়র্কে রবিবার, সরকারি ছুটির দিন। সময় তখন দুপুর 2টা। রোহান কিছুক্ষণ পরে ফোন রিসিভ করে অবাক হওয়ার মতো একটা মুখ বানালো। আমি কি ভুল দেখছি? কে ফোন দিয়েছে এটা? লজ্জায় শিখার মুখ লাল হয়ে গেল। তারা কেউই জানে না এখানে তার সাথে কি হয়েছে। তাদের অনুমতি ছাড়া ফারিসকে বিয়ে করায় রেগে আছে শিখার বড় কাকা, তাই তিনিও ফোন করেন না। কেমন আছো? রোহান প্রস্তর হেসে জবাব দিল, ফাইন। ইউ টু? রোহান হাত ঘড়ির দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, এখন তো মেবি রাত 1টা। জেগে আছো কেন? ফারিস কোথায়? এখনো বাড়ি আসেনি। শিখার গলা ভার হয়ে এলো। চোখ দুটোই ভেসে উঠল অশ্রু। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। শিখার অবস্থি লক্ষ্য করে রোহনের হাসি মিলিয়ে গেল। ইজ এভরিথিং ফাইন? ইয়া, আমি শুধু কথা বলতে চেয়েছিলাম। রোহন রুম থেকে বেরিয়ে লিভিং রুমে গেল। আফজাল চৌধুরী তখন খবরের কাগজ পড়তে ব্যস্ত। রবিবার হওয়ায় সবার অফ ডে। রোহানের মা রশিদ চৌধুরী কিচেনে কাজ করছেন। তাদের ছোট্ট মেয়ে ইশিকা বয়সে শিখার 2 বছরের বড়। রোহান সবাইকে জড়ো করে ল্যাপটপ সেন্টার টেবিলে রাখলো। আফজাল চৌধুরী স্ক্রিনে শিখাকে দেখেই চোখ সরিয়ে নিলেন। ইশিকা খুশিতে গদগদ করতে করতে রোহানের পাশে বসলো। হেই বেব, হাউ আর ইউ? শিখা মেকি হেসে জবাব দিল, ভালো। শিখার কণ্ঠ শুনে রৌশনী চৌধুরী কিচেনে থেকে বেরিয়ে এলেন। কে ফোন দিয়েছে? শিখা। রৌশনী চৌধুরী বসলেন স্বামীর পাশে। শিখার ভালো মন্দ জিজ্ঞেস করলেন। এদিকে আফজাল চৌধুরী শিখার সাথে কথা বলার তীব্র আকাঙ্ক্ষা রোধ করতে পারছেন না।
রশি শিখার গলায় লাল দাগ লক্ষ্য করে ভড়কে গেলেন। প্রায় কালো বর্ণ ধারণ করেছে সেই দাগ। সেটা নিয়ে জিজ্ঞেস করলে শিখা ঘাবড়ে যায়। কি বলবে ভেবে পায় না। দাগ লুকানোর ব্যথার চেষ্টা করতে থাকে। রোহান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কে করেছে এটা? রোশনিও অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। এটা যে কারো দ্বারা সৃষ্টি হতে পারে তার মাথাও আসেনি। অবস্থিতে শিখার গলা শুকিয়ে গেছে, বলতে লজ্জা লাগছে ভীষণ। হঠাৎই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার ধৈর্যের বাঁধ। সবাই হসকসিয়ে উঠল তাকে কাঁদতে দেখে। আফজাল চৌধুরী নিজেকে আর ধরতে রাখতে পারল না। কি হয়েছে মা? শিখা কাঁদতে কাঁদতে সবাইকে সবটা খুলে বলল। কিভাবে তার মা ছেলে মিলে তাকে নির্যাতন করেছে, কি করে তার সহায় সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। সবকিছু শুনে রাগে জ্বলে উঠলেন আফজাল চৌধুরী। রোহান চোয়াল মুচকে অন্যদিকে তাকিয়ে আছে, নিজেকে নিয়ন্ত্রণ করছে হয়তো। তোমার থাকতে হবে না ওখানে, আমি কালই বাংলাদেশ আসছি। পাসপোর্ট নিয়ে তৈরি থাকো। আমি পারবো না, যার হলে অনেক আগেই চলে যেতাম। আমাকে আমার প্রপার্টি ভেতর পেতে হবে। তাদেরও তাদের জায়গা দেখাতে হবে। সেসব আমরা দেখে নেব, তুই চলে আয়। রৌশি চৌধুরী বললেন, মেয়েটার প্রতি বড্ড মায়া হচ্ছে তার। এতটুকু একটা মেয়ে কি করে পারল এত কিছু সহ্য করতে? না, তারা যা করেছে আমার সাথে করেছে, তাই আমি তাদের এর শিক্ষা দেব। আর ও আমার পাসপোর্ট নিজের কাছে লুকিয়ে রেখেছে, আর দরকারি কাগজপত্র সব ওর কাছে। রোহান আর সহ্য করতে না পেরে উঠে চলে গেল সেখান থেকে। আফজাল চৌধুরী তাকে আশ্বস্ত করলেন পাসপোর্ট তৈরি হয়ে যাবে। শিকার এনআইডি ও ফারিসের দেখলো, তাই সে কিছুই করতে পারছে না, কোনো চাকরিও করতে পারছে না। আফজাল চৌধুরী সেসব নিয়ে ভাবতে নিষেধ করলেন। মেয়েটা এত জেদি, সে যা বলেছে তা না করা পর্যন্ত দেশ ছাড়বে না। আর শোনো, চোখ অন্যদিকে ফিরিয়ে ডাকলো শিখা। লজ্জায় তার চোখ মুখ অন্ধকার হয়ে এসেছে। হ্যাঁ বল, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? ওই লোকটা আমার ব্যাংক অ্যাকাউন্ট কার্ড সব ব্লক করে দিয়েছে। আমি আমার পড়ালেখার খরচ বহন করতে পারছি না, আর তাদের সাথে এক টেবিলে খেতে আমার ঘৃণা হয়। কাজের লোকেরাও আমার কথা শোনে না। আর সে ফারিস প্রতিদিন তার মার থেকে লুকিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলেও আমার তারটা খেতে রুচিতে বাধে। তাই তুমি কি আমাকে কিছু টাকা পাঠাতে পারো? আমি কথা দিচ্ছি, প্রপার্টি হাতে পেয়ে তোমাদের টাকা দিয়ে দেব। আফজাল চৌধুরী তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। নিজের কাকার কাছ থেকেও টাকা চাইতেও নাকি এত লজ্জা। এই মেয়ে বড় হবে কবে? ঠিক আছে, কালকে ব্যাংকে যাও, আমি তোমার নামে অ্যাকাউন্ট খুলছি, সেখান থেকে কার্ড সংগ্রহ করো। আর কোনো কিছু লাগলে নির্দ্বিধায় আমাকে বলো। রোহানের বন্ধু সরফরাজের থেকে কাল তোমার নতুন এনআইডি সংগ্রহ কর। ঠিক আছে। ফোনে অ্যালবামে শব্দ মুখ ভাঙল শিখার। আফজাল চৌধুরীর সাথে কথা বলার পর একদিন হয়ে গেছে। কাল সরফরাজের থেকে এনআইডি ও ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করা শেষ। এই একদিন মা ছেলের মুখোমুখি হয়নি সে। রাতে বাড়ি ফিরে বেশ কিছুবার শিখার দরজায় এসেছিল ফারিস। শিখা খোলেনি দরজা। মেকানিক এনে তালাও ঠিক করিয়েছে। সৌভাগ্যক্রমে কাল কোনো কারণে বাড়িতে ছিলেন না জোহরা। কখন এসেছে তার জানাও নেই। তবুও দরজার সামনে সোফা দিয়ে রেখেছে, কারণ ফারিসের কাছে সারা বাড়ির প্রতিটি রুমের ডুপ্লিকেট চাবি আছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে 7:50 বাজে দেখে লাফিয়ে উঠল শিখা। আজ সে জব খুঁজতে বের হবে। সে চেষ্টা করছে যতটা কম সম্ভব কাকার টাকায় হাত দিতে, তাই চাকরি করতে চায়। তাছাড়া প্রপার্টি ফেরত নিতে উকিলও নিয়োগ দিতে হবে।
শিখা হাত মুখ ধুয়ে ঝটপট তৈরি হয়ে বেরোলো ঘর থেকে। আজ হয়তো ফারিসের মুখোমুখি হতেই হবে, তবে সে কথা বলবে না বলে ঠিক করে নিল। জোহরা তখন ডাইনিংয়ে পাপুস পুপুস করে খাচ্ছে, যেন জীবনেও খাবার খায়নি। শিখা সদর দরজার সামনে বসে সিনক্লাস পড়তে লাগলো। দ্রুততর করার চেষ্টা করছে সে, কিন্তু তার প্রচেষ্টা পানি ঢেলে পকেটে হাত গুজে পেছনে এসে উপস্থিত হয় ফারিস। অফিসের জন্য স্যুটকোট পরে তৈরি সে। শিখা তার দিকে না তাকিয়েও সবটা বুঝতে পারল। মাঝে মধ্যে সে বুঝতে পারে না এ কাজে যায় না মেয়ে পটাতে, পটালে পটাক তার কি, তার আরও ভালো এই আপদের থেকে মুক্তি পেলে। তুমি কোথায় যাচ্ছ? শিখা উত্তর দিল না, প্রতিদিনের মতো বসে নিজের কাজ করতে চালিয়ে গেল। এমন ভ্যান করলো যে লোকটার কোনো অস্বস্তি নেই। ফারিস সাবধানে তার হাত ধরলো, যেন ভুল করেও আঘাত দিয়ে না বসে। চলো খাবে। শিখা পাথরের মতো বসে রইল, ফারিসের দিকে তাকালো না। ফারিস চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। মেয়েটা যদি বুঝতে পারতো তার মনের অবস্থা, একটি হলে হয়তো মায়া হতো। ভালোবাসা বড়ই অসহায়। যদি সে শিখাকে ভালো না বাসতো, তাহলে হয়তো আজ তার এই অপরাধবোধ থাকতো না। শিখার হাত ছেড়ে পকেট থেকে নিজের ক্রেডিট কার্ড বের করে তার কোলের উপর রাখলো। শিখা এক নজর তাকালো সেটার দিকে, তারপর চোখ সরিয়ে নিল। যা লাগে এখান থেকে খরচ করো, না খেয়ে থেকো না। শিখার যেন গা পিত্তি জ্বলে উঠল। প্রথমে তার টাকা পয়সা জব্দ করলো, এখন দয়া দেখাচ্ছে। যত সব জুতোর ফিতা পেতে উঠে দাঁড়ালো শিখা। কোল থেকে কাঠটি নিচে পড়লো। ইচ্ছাকৃত সেটা উপর পাড়া দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল সে, যেন কাঠ নয় তার দয়া পায়ে পিষে ফেলল। ফারিস তার পিছু হঠা অবয়নের দিকে তাকিয়ে রইল। কাঠটি তুলে নিয়ে চলে গেল ভেতরে। এদিকে বাস স্ট্যান্ডে সরফরাজ অপেক্ষায় ছিল শিখার জন্য। একটু পর পর ফোন দিয়ে অবস্থা সম্পর্কে অবগত হচ্ছে। শিখা কানের সামনে থেকে ফোন নামিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে খুঁজে পেল সরফরাজকে। সরফরাজ হাত উঠিয়ে তাকে কাছে ডাকলো, হেই শিখা, আমি কতক্ষণ ধরে খুঁজছি আপনাকে। আমি এখানেই ছিলাম। সরফরাজের মুখোমুখি দাঁড়িয়ে পুনরায় এলোমেলো দৃশ্য ফেলল শিখা। মনে হচ্ছে কেউ যেন পিছু করছে। ইজ এনিথিং রং? নাথিং। বলুন, কোথায় নাকি চাকরি খোঁজ পেয়েছেন? শিখাকে নিয়ে গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে সরফরাজ কর্মস্থলে খুঁটিনাটি সব খুলে বলল। বেশ বড় একটি সুপার শপ, সেখানেই ছোট একটি পোস্ট। তাদের শুধু চোখে চোখে নজর রাখতে হবে সব দিক। কোনো ডেন্ট ফেল পণ্য আছে কিনা, গ্রাহকদের বাজার করতে কোনো সমস্যা আছে কিনা, কেউ অগোচরে কিছু লুকিয়ে নেওয়ার চেষ্টা করে কিনা, এইসব সরফরাজ ম্যানেজারের সাথে কথা বলে শিখাকে রেখে গেল সেখানে। শিখা কর্মীদের ফর্মাল ড্রেস পরে কাছে লেগে পড়ে। অবশেষে এক চিলতে স্বাধীনতা। কাজ শেষ হতে হতে বিকাল 5টা বেজে যায় তার। আজ প্রথম দিন, তাই বাকিদের আগেই ছুটি দেওয়া হয়েছে তাকে। কাল থেকে হয়তো আরও দেরিতে দেওয়া হবে। শিখা যখন চেঞ্জিং রুমে কাপড় বদলাচ্ছে, হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো। টেক্সটটি দিয়ে সেভ করা, একটা ক্যাফের লোকেশন দেওয়া, সেখানে গিয়ে দেখা করতে বলা হয়েছে। শিখা চুপচুপ কিছুক্ষণ তাকিয়ে রইল মেসেজের দিকে। এরপর টাইপ করলো, ইজ হি কামিং টু? ক্যাফের ভেতরে ঢুকে দরজায় দাঁড়িয়ে কাঙ্ক্ষিত মুখটি খুঁজতে লাগলো শিখা। সময়ের ব্যবধানে তাকে পেয়েও গেল। কর্নারে একটি টেবিলের দিকে এগিয়ে গেল সে। তাকে সেই নুসা উঠে দাঁড়ালো, হাসি মুখে কোলাকুলি করলো তার সাথে। শিখা চেয়ার টানতে টানতে আরও চোখে তাকায় নুসার সাথে আসা ছেলেটির দিকে। তার নাম ইমরান, নুসার বয়ফ্রেন্ড। এই ছেলেকে একদমই পছন্দ নয় শিখার। তাকে দেখলে এমনভাবে তাকিয়ে থাকি যেন আগে কখনো মেয়ে দেখেনি। আর বিশেষ করে আর তার অভাব
কোয়ারিংয়ের অভাব। যদি সেটা নিজের গার্লফ্রেন্ডের প্রতি হতো তবে ঠিক আছে, কিন্তু ইমরান নুসাকে সামনে রেখে তার প্রতি কেয়ারিংটা বেশি দেখায়, যা সহ্য হয় না শিখার। শিখা বসার পরপরই তার দিকে ঝুঁকে আসে ইমরান, মিষ্টি করে জিজ্ঞেস করে, কেমন আছো? ফাইন। এরপর শিখার পুরো মনোযোগ যায় নুসার প্রতি। অনেক শুকিয়ে গেছে মেয়েটা, এক সময়ে কুলুমুলু, মেয়েটার গালে হাল পর্যন্ত বেরিয়ে এসেছে। চুলোর মাঝখানে স্মৃতি করে বাধায় দেখা যাচ্ছে কতটা হেয়ার ফল হয়েছে। না সৌন্দর্য না শক্তি, কোনোটা অবশিষ্ট নেই নুসার মাঝে। কফির গ্লাসটা ওঠাতেও কতই না বেগ পোহাতে হচ্ছে। ঠিক আছিস তুই? কফির মগ থেকে চোখ সরিয়ে শিখার দিকে তাকালো নুসা। চশমা ঠিক করে মেয়েকে এসে বলল, আমি আমি ঠিক আছি দেখে মনে হচ্ছে না। খাওয়া দাওয়া করিস না? হাড় তো সব বেরিয়ে এসেছে। বিপরীতে কিছু বলল না নুসা, হেসে উড়িয়ে দিল কথাটি। ইমরান তখনও মুগ্ধ দৃষ্টিতে শিখার দিকে তাকিয়ে। মেয়ে দুটোর মধ্যে কি কথা হলো তাও হয়তো তার কানে যায়নি। শিকার ইচ্ছা করলো খুশি দিয়ে ইমরানের নাক ভেঙে দিতে। ভদ্রতার খাতিরে বাস্তবতার রূপ দিল না সেটা। তার সামনে কথা বলতেও অবস্থিতি হচ্ছে শিকার। তাই নুসাকে নিয়ে ফাঁকা একটা জায়গায় গেল। তুই কেন ওকে ছেড়ে দিচ্ছিস না? হি ইজ নট আ গুড বয়। ও তোর যোগ্য না, ছেড়ে দে ওকে। ইউ ডিজার্ভস বেটার। চোখে পানি সমেত কিঞ্চিত ঠোঁট বাঁকায় নুসা। ছেড়ে দেব, খুব শীঘ্রই মুক্তি দেব সবাইকে। নুসাকে জড়িয়ে ধরল শিখা। তারও চোখে কিচুমিচু অস্পৃষ্ট কিছু ব্যর্থতা। সরি রে, আমি পারলাম না তোর জন্য কিছুই করতে। এই অনুশোচনা আমার আজীবন কুড়ে খাবে। নুসা নীরবে অশ্রুর বিসর্জন দিচ্ছে। কিছুক্ষণ পর টেবিলের দিকে এগিয়ে গেল দুজন। ইমরানের দিকে না তাকিয়ে নুসাকে বলল, আমার যেতে হবে, স্বামী অপেক্ষা করছে। স্বামী শব্দটা বেশ টেনে বলল শিখা। ইমরান শুনতে পেল সেটা। মুহূর্তে মুগ্ধতার বেশ কেটে গেল তার মুখ থেকে। হতবাক হয়ে তাকিয়ে রইল সে শিখার দিকে। প্রশ্ন উত্তরে অপেক্ষা না করেই ক্যাফে থেকে বেরিয়ে গেল শিখা। ইমরান ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো নুসার দিকে। কফির বিল মিটিয়ে দুজন বেরিয়ে পড়ল। পার্কিং লটে পৌঁছে আশেপাশে মানুষ না দেখে নুসার বাহু চেপে ধরল ইমরান। নুসা ব্যথাতুর আওয়াজ ধরে উঠল। সেসবে পাত্তা না দিয়ে হাতের বল আরও প্রয়োগ করে ইমরান। নুসা মনে হচ্ছে এ বুঝি হাড়গুলো মরমর করে ভেঙে যায়। শিকারি বিয়ে হয়ে গেছে বলনি কেন আমায়? নুসা নার্ভাস ভঙ্গিতে আশেপাশে তাকায়, হাত ঘামছে তার। আমি শুধু আর কিছুদিন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আর আর তোমার কেন মনে হয় আমি তোমার মতো একটা কুৎসিত মেয়ের সাথে থাকবো? ইমরান ঘৃণার দৃষ্টিতে তাকালো তার দিকে। নুসা ছলছল চোখে তাকিয়ে, তবুও মা হয়নি তার। নুসাকে ধাক্কা দিয়ে এক্সিটের দিকে হেঁটে যেতে লাগলো ইমরান। নুসা ছুটে গিয়ে আবারও তার হাত ধরল, যেন একটু করুণা কামনা করেছে। ইমরান দাঁত চেপে তার হাত ধরে রাখা নুসার হাতের দিকে তাকালো। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন নয় যে শিখাকে পছন্দ করার ব্যাপারে নুসা জানে না। সে জানে, এটাও জানে সে শুধুমাত্র একটা টোপ শিখার আশেপাশে নিজের অবস্থান রাখার জন্য। ইমরান প্রথমেই স্পষ্ট করে দিয়েছে সে কখনোই তাকে ভালোবাসবে না, আর নুসাও যেন তার প্রতি অনুভূতি তৈরি না করে। নুসা সেসব মেনেই তার সাথে রিলেশনে গেছিল। এমনকি সে প্রথমে প্রপোজ করেছিল ইমরানকে। ছেলেটাকে দোষ দিয়ে কি ফায়দা আছে? হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হলো শিখাকে। রাত তখন 9টা। জোহরা ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছেন। শিখা দরজায় করাঘাত করতে করতে চেঁচালো, এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি বলছি দরজা খুলুন। আরো কানে কি শুনতে পাচ্ছেন না? এই মহিলা, দরজা খুলুন। জোহরা অপর পাশ থেকে জোর গলায় বলে, 8টার পর দরজা খোলা যাবে না। জেনা গড়ের সাথে এতক্ষণ ছিলে তার কাছে যা। সদর দরজায়
সজোরে লাথি দিল শিখা। আপনার 101 নম্বর বয়ফ্রেন্ডের সাথে ছিলাম। জ্বলছে নাকি? জোহরা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার ভারী কদমের আওয়াজ শুনে শিখা বুঝতে পারল সে এদিকেই আছে। উষ্ঠপুটে বাঁকা হাসি ফুটে উঠল তার। শুধু দরজাটা খুলুক, ধাক্কা দিয়েই ভেতরে ঢুকে যাব। হঠাৎ জোহরা পায়ে আওয়াজ থেমে গেল। পুরুষালী গলার স্বর ভেসে আসলো ভেতর থেকে। জোহরার সাথে কথা বলছে। একটু পর জোহরার পায়ে আওয়াজ সুদূরে মিলিয়ে যেতে লাগলো। দরজায় আরেকটা লাথি দিয়ে বৃষ্টির মধ্যে সিঁড়িতে গিয়ে বসল শিখা। তারপর কতটা সময় চলে যায় খেয়াল নেই তার। দরজা খোলার আওয়াজও হয়, এরপর ভারী পদক্ষেপ। শিখা অনুভব করলো তার মাথার আর বৃষ্টির ফোঁটা পড়ছে না। উপরে তাকিয়ে দেখলো একটি কালো ছাতা। সাথে ব্যক্তিটিকে দেখার প্রয়োজন মনে করলো না আর। ভেতরে চলো। শিখা নড়ল না। পেছনে থেকে দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ শোনা গেল। ফারিস শিখার মাথার ওপর ছাতা ধরে রেখে তার পাশে বসল। দূরত্ব বজায় রেখে শিখা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কোথায় ছিলে তুমি? কোনো সাড়া নেই। ফারিস বুঝতে পারল তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। তাই একা একাই কথা বলতে শুরু করলো। তুমি মেয়ে মানুষ, এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না। আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছি না। তবে নিজে খেয়াল রাখো, আমাকে রাখতে দেবে না তাই বলছি। আমি জানি আমি যা করছি তা ক্ষমার অযোগ্য। আমি তোমায় অযোগ্য, কিন্তু আমি চাই তুমি নিরাপদ থাকো। তোমায় সুখে রাখতে পারছি না, এটা আমার ব্যর্থতা। তাই তোমাকেই তোমার সুখ খুঁজতে নিতে হবে। আমি সত্যি লজ্জিত মায়ের কাজের জন্য, কিন্তু তার বিপক্ষে যাওয়ার সামর্থ্য আমার নেই। তোমার বাবা যখন আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল, আমি দেখেছি বাবার কষ্ট। তার মৃত্যুর পর এক মুঠো ভাতের জন্য মা কতটা পরিশ্রম করেছে আমি দেখেছি। তার প্রতিদানে আমি অকৃতজ্ঞ হতে পারবো না, কিন্তু তবুও তোমায় রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আমি তোমাকে ভালোবাসি বড্ড বেশি। শিখা তাচ্ছিল্য হেসে আড়ালো। এতটাই ভালোবাসা যে মায়ের বিপরীতে হত্যা করতেও একবার হাত কাঁপে না। কথাটা তীরের মতো আঘাত হানে ফারিসের বুকে। আর একটি কথাও না বলে দুজন তাকিয়ে রইল দুদিকে, যেন মাঝের অদৃশ্য দেওয়ালটি একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। দুই মেরুল পিনপিন নীরবতার মাঝে একমাত্র শব্দ তখন বৃষ্টির রিনঝিন ধ্বনি। সকালে ঘুম থেকে উঠে আবারও দেরি হয়ে যায় শিখার। ফোন অর্ধেক খারাপ হয়ে গেছে, তাই সময় মতো অ্যালার্ম বাজে না। কাল বাড়ি ফেরার পথে কিছু খাবারও কাপ লুডুস নিয়ে এসেছিল শিখা। কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে লুডুসের পট্টি নিয়ে দৌড়াচ্ছে সে। রান্নার চুলা দুটো দখল করে রেখেছে কাজের মেয়েরা, তাই কারেন্টে পানি গরম করা হিটার বসিয়েছে। লুডুসে পানি দিয়ে হঠাৎ তার মনে পড়ল ফোন আনতে ভুলে গেছে। সাথে সাথে ছুটে গেল রুমে ফোন আনতে। জোহরা তার দৌড়াদৌড়ি দেখে নাক ছিটকায়। সে রান্নাঘরে গিয়ে কাজের মেয়েকে কানে কানে কিছু শিখিয়ে দেয়। শিখা ফোন নিয়ে এসে লুডিসের বাকি মশলাপাতি মেশায়। কাউন্টারে হেলান দিয়ে যেই এক বাইট মুখে নিল, অমনি থু করে ফেলে দিল পুরোটা। জিভ বের করে হাতের সাহায্য বাতাস করতে লাগলো। হোয়াট দ্য হেল! লুডুস ঘেটে ঘুটে দেখতে পেল নিচে লাগা মরিচের পোস্ট। কাজের মেয়েটা তখন ব্লেন্ডার ধুচ্ছে। রাগে জ্বলে উঠল শিখা। কাপটি আছড়ে ফেললো কাউন্টারে। দাঁতে দাঁত চেপে চেঁচালো, তোমার সাহস কিভাবে হলো আমার খাবারে এসব মেশানোর? মেয়েটা কিছু বলল না, উল্টো মুচকি হেসে নিজের কাজ চালিয়ে গেল। শিখা কাউন্টারের উপর ছড়িয়ে থাকা লুডিসের উচ্ছিষ্ট হাতি নিয়ে কাজের মেয়ের মুখে চেপে ধরল। গিল, এবার গিল, দেখি কত গিলতে পারিস। মেয়েটা শিখাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চাইল। সাথে সাথে তাকে পিঠোমোড়া দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল শিখা। অন্য হাতে ধরল এগুচ্ছ চুল।
মেয়েটার কানের সামনে শীতল কণ্ঠে বলল, আমি সিরিয়াসেলের বা রূপকথা সেই মেয়েটি নই যে মুখ বুজে অন্যায় সহ্য করব। আরেকবার আমার সাথে লাগতে এলে ঘাড়ের রগ ছিঁড়ে রেখে দেব। কাজের মেয়েটি তার কথা শুনে কেঁপে উঠল। কি হচ্ছে এখানে? দুজনে দরজায় তাকিয়ে ফারিসের দেখতে পেল বরাবরের মতো ফর্মাল স্যুট। কাজের মেয়েটি কেঁদে উঠল, স্যার দেখুন না, এই মেয়েটা শুধু শুধু আমাকে মেয়েটার কথা শেষ করার আগেই শিখা আরও শক্ত করে মুচড়ে ধরল তার হাত। ফারিস পকেটে হাত গুজে অলস ভঙ্গিতে ভেতরে ঢুকলো। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার কথায় তার কিছু যায় আসে না। মেয়েটা নয় ম্যাডাম, আর তুমি কিছু করছে বলেই সে শুধরে দিচ্ছে। এখন বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু স্যার আমি বলছি এখন বেরিয়ে যাও। ফারিসের ধমক শুনে মেয়েটি সহ শিখা কেঁপে উঠল। তাকে ছেড়ে দিতেই মেয়েটা দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। ফারিস ফ্রিজের দিকে পাউরুটি ও দুধের ছোট বোতলটি বের করে কাউন্টারে রাখলো। পাউরুটি দুটো দিল চেস্টারে। জাস্ট 2 মিনিট, আমি কিছু বানাচ্ছি। শিখা কোনো উপায় না পেয়ে টুলে বসে পড়ল। এই ক্ষুধার্ত অবস্থায় কাজে যাওয়া তার পক্ষে মোটেও সম্ভব না। খাওয়া দাওয়া করে বের হলো শিখা। ফারিসও তার পিছু নিল। জোহরা তখন সোফায় পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে। তুমি তাকে তাড়ালে কেন? ফারিস থামল, ঘাড় না ঘুরিয়েই জবাব দিল, তার রান্না আমার পছন্দ না, আরও ভালো কাউকে নিয়োগ দেবে। তুমি চিন্তা করো না। তারপর জোহরাকে কিছু বলতে না দিয়েই বেরিয়ে গেল। শিকার কাজে লেট হয়ে যাচ্ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও ফারিসের সাথেই যেতে হলো। তাকে সুপার শপে নামিয়ে দিয়েই নিজের কাজে চলে যায় ফারিস। আজ বেশ ব্যস্ত একটা দিন কাটবে শপথ তাকে দেখেই বুঝে ফেলল শিখা। বেলা বাড়তে বাড়তে শপে মানুষের ভিড় জমতে লাগলো। শিখা প্রতিটি আনাচে কানাচে হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা বাচ্চা ছেলেটি শার্টের নিচে একের পর এক চকলেট লুকাচ্ছে। তা দেখে হেসে ফেলল শিখা। ধীরে পায়ে এগিয়ে গেল বাচ্চা ছেলেটি দিকে। সাবধানতা অবলম্বনে করলো যেন ছেলেটি ভয় না পায়। এক্সকিউজ মি জেন্টেলম্যান। ছেলেটি ভয়ে লাফিয়ে উঠল। আরে ভয় পেও না, এটা আমি। তুমি এগুলো কেন নিচ্ছ? মাম্মা নেই না বলে চকলেট খেলে পোকাও আমার দাঁত খাবে। শিখা ছেলেটির উচ্চতায় বুকে চুল এলোমেলো করে দিল। তা তো বটেই, তবে একটা দুটো তেমন সমস্যা হবে না। তুমি কেন তোমার মাকে একবার জিজ্ঞেস করে নিচ্ছ না? ছেলেটির চোখ খুশিতে চকচক করে উঠল। তাই তো 3টা চকলেট নেওয়া, বাকিগুলো রেখে ছেলেটি দৌড়ে গেল তার মায়ের কাছে। শিখা স্বস্তির নিঃশ্বাস ফেলল ছেলেটিকে না কাঁদিয়েই মেঝেতে পড়েছে বলে। হঠাৎ পেছন থেকে কেউ দ্রুত হাতে তার নিতম্ব ছুড়ে দিল। শিখা আতঙ্কের সাথে সাথেই পিছনে তাকালো। দুটি বখাটে ছেলে তার দিকে বাজে হাসি দিয়ে অন্য কোথায় চলে গেল। ঘটনায় চোয়াল শক্ত হয়ে যায় শিখার। ছেলে দুটিকে খুঁজতে যাওয়ার জন্য পা বাড়াতেই ম্যানেজারের দেখা মিলল। তিনি ইঙ্গিতে অস্বীকার জানালো। শিখা খুঁজতে খুঁজতে আরেক কর্মচারী মেয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তার নাম আলেয়া। দুদিনে এই মেয়ের সাথে ভালোই সাক্ষাৎ করেছে তার। আলেয়া চিন্তিত গলায় শুধালো, সাবধানে থেকো, এখানে এগুলোর মতো অনেক লোক আছে। অভ্যাসের দল, অসভ্যের দল সব। নির্জন অন্ধকার গলিতে বসে একদল বখাটে স্মোক করছে। চারিপাশে কি সিগারেটের ভ্যাপসা গন্ধ মহমহ করছে। স্বভাববশত ছেলেরা যা নিয়ে কথা বলে তা নিয়ে আলাপ হচ্ছে। কে সারাদিন কি করেছে, কে কয়টা মেয়ে দেখেছে, কয়টাকে ইভটিজিং করেছে, মেয়েটি আকর্ষণীয় স্থানে বর্ণনা ইত্যাদি ইত্যাদি। তাদের এলোমেলো কথোপকথনের মাঝে হঠাৎ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। হুডি পরা এক লোক এগিয়ে এলো তাদের সামনে। হুডি টুপি চোখ পর্যন্ত, গলা থেকে নাক পর্যন্ত কালো রকম কাপড়ে ঢাকা, হাতে গ্লাস। একটি ছেলে এগিয়ে এলো তার নিকট। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে বে?
হুডিম্যান মুখ থেকে কাপড় সরালো। দেখাই মিলল তার চকচকে তীক্ষ্ণ চোয়ালে চোখে দুটোই আদিম খুনের নেশা। ভয়ে ভয়ে তারা এক পা পিছিয়ে গেল। তোদের বাপ আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি। তোমায় দেখতে ড্রেসের মতো। সামনে চুল ব্রাশ করতে করতে হেলে দুলে গান গাইছে শিখা। আজ অফ ডে, তাই শপিং করতে যাবে। কাল বেতন পেয়েছে বকি। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে তার জবের। জীবনের প্রথম কামি নিয়ে বেশ প্রফুল্ল সে। তুরিয়ে নিচে নামতে জোহরাকে দেখা গেল সোফায় বরাবরের মতো জমিদারি ভঙ্গিতে বসে আছে। এই মহিলা আর কাজী বা কি? শিখাকে দেখে তিনি গলা খেকিয়ে বললেন, কোথায় যাচ্ছিস? জোহরার প্রশ্নে শিখার ব্যস্ত পা জোড়া থমকায়। কিছুক্ষণ থেমে ঠোঁট বাঁকিয়ে বলে, আমার স্বামীর জন্য সতীন খুঁজতে। কোনো সমস্যা? রাগে মহিলার মুখখানা বিকৃত বর্ণ ধারণ করলো। ভালো কথা মুখ দিয়ে বের হয় না। হয়তো ভালো মানুষের সাথে ভালো কথা আসে, বাট পার্সোনালদের ক্ষেত্রে আমার কথাগুলো বরাবরই তিক্ত। ছোট লোক, জানি নিজের পরিচয় আর দিতে হবে না। জোহরার আগে থরথর করে কেঁপে উঠলেন। তেড়ে গেলেন শিখার দিকে। তার গায়ে হাত তোলার আগে একটি মেয়েলি কণ্ঠ শোনা গেল। শিখা তাকায় সেই কণ্ঠস্বরে মালিকের সন্ধানে। আটা ময়দার সপ্তপের মাঝে এক ঝলক মানুষ দেখা গেল। শিখার চোখ মস্করায় জ্বলে উঠল। ও গো, কে গো? দেখি কে এসেছে। মেয়েটি ক্ষিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। পরপর জোহরাকে দেখে মেয়েকে লাজুকতার ভাব টেনে ধরে মুখে। জোহরা শিখেকে চোখ রাঙিয়ে হাসি মুখে মেয়েটির দিকে এগিয়ে গেলেন। মেয়েটির সাথে সাথে লুকিয়ে পড়ল জোহরার পায়ে। তা দেখে শিখা মুখ বাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেমন আছেন মা? মানে আন্টি। আমি ভালো আছি। আর কতবার না বলেছি আমায় মা ডাকবে। আজ হোক বা কাল তা তো ডাকতেই হবে। আর চোখে শিখার দিকে তাকিয়ে কথাটি বলেন জোহরা, যদি একটু রাগানো যায়। কিন্তু তা আশায় এক বালতি পানি ঢেলে শিখা বেরিয়ে গেল তাদের পাশ কেটে। আর যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, গেলাও গেলাও গেলাও, যত পারো গেলাও। আফটার অল শিখা চৌধুরীর সম্পত্তি বলে কথা। জোহরা ইচ্ছা করলো শিখার গলা চেপে ধরতে, ভারী যেটা পারছে না সেটা নিজ হাতে করতে। এসো ভেতরে। হঠাৎ যে এ পথ দিয়েই যাচ্ছিলাম। বাবা ফাইলটি দিয়ে যেতে বললেন। হাতে নীল ফাইল দেখিয়ে বলল মেয়েটি, এ ফারিসের ম্যানেজারের মেয়ে, শিক্ষিত, সুন্দর, স্মার্ট একটি, নাম সোফিয়া। তাদের পৈতৃক সম্পত্তি অনেক, সেই কারণে জোহরা ফারিসকে সোফিয়ার সাথে বিয়ে দিতে চায়। এতদিন দিয়েও দিতেন যদি ফারিস শিখাকে ডিভোর্সটা দিয়ে দিত। কিন্তু এই ছেলে তো বউয়ের প্রেমে মজেছে। জোহরা বিশ্বাস শিখা ফারিসকে জাদুটোনা করেছে। যে যেমন তার চিন্তা ভাবনাও তেমন আর কি। জোহরা গলা ছেড়ে ডাকলেন ফারিসকে। ফারিস ঘুমো ঢুলতে ঢুলতে নিচে নামলো। পরনে তার সাদা টি শার্ট ও ঢিলে ঢালা ট্রাউজার। সকাল সকাল সোফিয়াকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল তার। গায়ে পড়া মেয়ে একটা। অন্যদিকে ফারিসকে দেখে সোফিয়ার মনে লাড্ডু ফুটছে। ফারিস বিরক্তিতে গলা ঝাড়ল। কি হয়েছে, কি হয়েছে? মানে দেখ কে এসেছে। দেখেছি। জোহরা দীর্ঘশ্বাস ফেলল। এভাবে কথা বলে কি কোনো মেয়ে ফাঁসবে? কিন্তু এ সোফিয়া, একে ফাঁসাতে হবে না। সে নিজের গর্ত খুঁড়ে বসে আছে। জোহরা তাদের একা ছেড়ে ছেলের জন্য নামে কফি বানাতে গেলেন। আমি এই ফাইলটা এনেছিলাম, বাবা পাঠিয়েছে। ফাইলটি ফারিসের দিকে বাড়িয়ে দিল সোফিয়া। ফারিসের সেটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে বলল, ম্যানেজার সাহেব কাল অফিসেও এটা দিতে পারতেন। আসার কোনো দরকার ছিল না। অপমানে সোফিয়ার মুখখানা চুপসে গেল। ফাইলটা তো মাত্র বাহানা। সে তো তাকেই দেখতে এসেছে। এতটুকু কথাও কি বোঝে না লোকটা? যাই হোক, এসেছে যখন খেয়ে যেও বলে হনহন করে চলে গেল। সোফিয়া নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে রইল। একটু পর আবারও নিচে নামে ফারিস।
তবে এবার ফর্মাল ড্রেসে। সোফিয়ার দিকে এক নজরও না তাকিয়ে সে বেরিয়ে যায় কোথাও। বোন আমার, শান্ত হ। নুসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিচ্ছে তার বড় ভাই নাহিদ। কয়েকদিন ধরে কি হয়েছে মেয়েটার? শুধু কাঁদতে কাঁদতে শরীরটাকে আরো একটুখানি বানিয়ে ফেলেছে। নুসা হাতের উল্টো পিঠে নাক মুখে মুছে কান্না থামানোর ব্যথার চেষ্টা করলো। ফলস্বরূপ বছরান্তের কান্না ছিটকে বেরিয়ে এলো একসাথে। ভাইয়া ইমরান আমাকে চায় না। আমি কি করেছি বল? সে কেন আমাকে চায় না? চেহারায় কি সব? নাহিদ নুসার চোখের পানি মুছে দিয়ে শান্ত দৃষ্টি ফেলল তার মুখ জুড়ে। চেহারা নয়, মন মানসিকতায় সব। যার মধ্যে বাস্তবতায় জ্ঞান নেই সে শুধু বাহ্যিক সৌন্দর্যই খুঁজে। আর সেই সুরত নষ্ট হয়ে গেলে সে আবারও একা। যদি কেউ সত্যি সত্যি ভালোবেসে থাকে, না সে মুখ নয় মন থেকে ভালোবাসে। কিন্তু আমার যে ওকে চায়, অনন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত তার না থাকাই ভালো। শেষ মুহূর্তগুলো উপভোগ কর নুসা। নুসা হাঁটুতে মুখ গুজে ফুঁপাতে লাগলো। নাহিদ চেয়ে রইল কিছুক্ষণ, তারপর তাকে তাড়া দিয়ে বলল তৈরি হতে। লং ড্রাইভে যাবে। নুসা আকুপাকু করে তারপর যেতে রাজি হলো, তবে শর্ত শিখাকেও সাথে নিতে হবে। নাহিদ এক পায়ে রাজি। নুসা শিখাকে ফোন করে জানতে পারে সে শপিং মলে কেনাকাটা নাকি প্রায় শেষ, তাই সেখানে থেকে তুলে নিতে বলেছে। আমেরিকায় নিউ ইয়র্কে আফজাল চৌধুরী এক বন্ধু সপরিবারে ঈশাকে দেখতে এসেছে। তারাও বাংলাদেশি, আমেরিকায় এসেছিল কাজের সন্ধানে, তারপর এখানে স্থায়ী ঠিকানা গড়ে তোলে। আফজাল চৌধুরীর সাথে শিফাত সাহেব একই কোম্পানিতে কাজ করেন, আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব। আফজাল চৌধুরী তাদের নিয়ে লিভিং রুমে বসে আছেন। রোশনি চৌধুরী ঈশিকাকে ঠেলছেন তৈরি হয়ে তাদের সামনে যাওয়ার জন্য। তবে তার এক কথা যাবে না, সে আবার প্রেম ঘটিত ঘটনায় জড়িত। সেই ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তবে সমস্যা, ছেলে খ্রিস্টান। অন্য ধর্মের ছেলের কাছে তারা কি করে মেয়ে দেবেন? ছেলের নাম ত্রিস্টেফা। সে ঈশাকে আশ্বাস দিয়েছে যাই হোক তাকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করবে না। প্রয়োজনে রিলিজিয়ন পরিবর্তন করবে। এখন ক্রিস্টেফার ফ্যামিলির দিক থেকেও সে একই প্রবলেম। তারা অন্য ধর্মের মেয়েকে ঘরে তুলবে না যদি না সে তা পাল্টায়। সবার কাছে সবার ধর্ম প্রিয়। ক্রিস্টোফা তার ফ্যামিলিকে কথা ফেলতে পারছে না। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে যোগাযোগ নেই। তবে ঈশিকার পূর্ণ বিশ্বাস সে একদিন আসবে, তাকে আসতে হবে। রশি অনেক বুঝিয়ে ঈশাকে তৈরি করে নিয়ে গেলেন, বসালেন আফজাল চৌধুরীর পাশে। তার সোজাসুজি সেই ছেলে বসে, লম্বা চওড়া সুদর্শন এক লোক, মুখে হালকা চাপদাড়ি, গায়ের রঙে দেশি দেশি একটা ভাব, ধারালো চোয়াল, তীক্ষ্ণ চোখ। ঈশিকা নিচের দিকে তাকিয়ে বসে রইল, হাত পা কাঁপছে প্রচণ্ড ভয়ে, হাতে তালু ঘামছে সেরকম। ছেলেটি সকলের অগোচরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, যেন চোখের তৃষ্ণা মেটাচ্ছেন। আপনার মেয়ে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই মেয়ে কিন্তু আমাদেরই চায় আগে ভাগে বলে দিলাম। কথাটি বললেন ছেলের মা রুবাইয়া রানু। তার কথা শুনে সবাই একযোগ হাসলেন। হাসি নেই শুধু ছেলে আর মেয়েটির মুখে। ছেলেটি যেন দিন দুনিয়া ভুলে তার মাঝে বিলীন হয়ে গেছে। রানু ছেলেকে ঈশিকার দিকে তাকিয়ে থাকতে দেখে হাতে সিমটি কাটলেন। সাথে সাথে নড়ে উঠল ছেলেটি, পোকা চোখে চাইল মায়ের দিকে। কি পছন্দ হয়েছে রামিম সাহেব? রামিম কি উত্তর দিতে ভেবে পায় না, তাই চুপ থাকাটাকেই শেষ অপশন হিসেবে বেছে নেয়। এবার মুখ খুললেন ছেলের বাবা শিফাত সাহেব। আমাদের তো ছেলে মেয়ে পছন্দ। ছেলে মেয়ে কি একে অপরের পছন্দ? আমার তাকেই চাই। শিফাত সাহেবকে কথা শেষ করতে না দিয়েই রামিম বলে উঠল। মুহূর্তেই সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রামিম। কখন কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে বুঝতে পারেনি ছেলেটি। চমকিত হয়ে তাকালো বাকিদের দিকে।
কি লজ্জাজনক ব্যাপার। ইচ্ছা করছে কথাটা এখনই ফিরিয়ে নিতে, কিন্তু যখন তার দৃষ্টি মিলিত হলো ইশিকার সাথে, ততক্ষণাৎ চূর্ণ হয়ে গেল সেই ইচ্ছে। হঠাৎ চোখে চোখে সংযোগের ফলে চমকে উঠল ইশিকা। দৃষ্টি ফেরালো নিচে। শপিংয়ের পর ঘুরোঘুরি করতে করতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল শিখার। বাড়িতে পা রাখতেই দেখতে পেল জোহরা সোফায় বসে কিছু করছে। তার হাতে শিখার একটি স্বর্ণের ব্রেসলেট। ব্রেসলেটটি দেখে হাত থেকে শপিং ব্যাগ পড়ে গেল শিখার। এটা সেই ব্রেসলেট যা তার বাবা নয় তম জন্মদিনের দিন দিয়েছিলেন। এটাই তার বাবা একমাত্র স্মৃতি। আপনি এটা কোথায় পেলেন? জোহরা ব্রেসলেটটি দেখতে দেখতে জবাব দিল, পেয়েছি কোথাও। হোয়াট দা, ফেরত দিন আমার ব্রেসলেট। জোহরা শিখার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সোফা থেকে উঠে এক পা করে এগোতে লাগলো শিখার দিকে। ওহ, আমাদের প্রিয় বৌমা, তুমি কি জানো স্বর্ণের দাম কত বেড়েছে? এটা বিক্রি করলে আমার অনেক টাকা পাবো। তাছাড়াও তুই আমাদের বাড়িতে থাকছিস, আমাদেরটা খাচ্ছিস। তোর কি মনে হয় না আমাদের জন্য কিছু করা উচিত? জাস্ট শাট আপ। আপনারা আমার বাড়িতে থাকছেন, আমি নই। আমি রইলে খাওয়ার কথা, তার সম্পূর্ণ খরচ আমি নিজের পকেট থেকেই চালাচ্ছি। তাহলে আমার ছেলে তোর ঘরে যে খাবারগুলো নিয়ে যেত সেগুলো কোথায়? তুই কি ভেবেছিস আমি কিছু দেখি না? আর আমার মনে হয় তোকে মনে করিয়ে দেওয়া উচিত, এ বাড়ি আর তোর নেই। তুই নিজেই এটা আমার ছেলের নামে লিখে দিয়েছিস। শিখার চোয়ার শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল সে, আপনার ওই মস্তিষ্কহীন ছেলেটাই আমার সাথে ছলচাতুরি করে সম্পত্তি সব হাতিয়েছে। জোহরা শিখার কথা শুনে এমনভাবে হাসলো যেন কেউ তাকে বছরের সেরা জোকস শুনিয়েছে। শিখার আগে থরথর করে কাঁপতে লাগলো। জোহরা মস্করার স্বরে বললেন, মনে হচ্ছে আমার ছেলের বুদ্ধি ফুটছে। একজন মা কত নিকৃষ্ট হলে নিজের ছেলেকে নিয়ে মজা করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ জোহরা। শিখার ধৈর্য সীমা অতিক্রম করে ঝাঁপিয়ে পড়ল জোহরার ওপর। ব্রেসলেট নিয়ে টানাটানি লেগে গেল দুজনের মাঝে। ফারিস তখন নিজের রুমে চেঁচামেচি আওয়াজ শুনে সে নিচে এলো। দুই মহিলাকে হাতাহাতি করতে থেকে বুক ইঞ্চিত পেকে গেল তার। চুলোচুলি হওয়ায় বাকি মাত্র। কি হচ্ছে এখানে? চিৎকার চেঁচামেচিতে তার কণ্ঠে খুব একটা শোনা গেল না। দুই মহিলা নিজেদেরই মতো ব্যস্ত। হাতাহাতি করতে করতে ব্রেসলেটটি নিয়ে নিতে সক্ষম হয় শিখা। টান দেওয়ার ফলে ছিঁড়ে গেল ব্রেসলেটের চান। জোহরার হাতেও সামান্য আঁচড় লেগেছে। তিনি এমনভাবে চিৎকার করলেন কেউ যেন ছুরি আঘাত করেছে তাকে। ফারিস চিন্তা মুখে ছুটে গেল মায়ের কাছে। জোহরা নকল কান্না করতে করতে ফারিসের কাছে অভিযোগ জানালো, দেখ বাবা, দেখ তোর বউ কি করেছে আমার সাথে। শিখাও উথাল পাতাল শ্বাস নিতে ব্যস্ত। হঠাৎ গালে প্রচণ্ড আঘাতে টি টেবিলের সাথে মাথায় আঘাত হয়ে মেঝেতে আছড়ে পড়ল শিখা। কপাল খানিকটা আড়াআড়িভাবে ছিঁড়ে গেছে। শিখা এক হাতে ব্রেসলেট শক্ত করে আঁকড়ে ধরে অন্য হাতে কপাল চেপে ধরল। ফারিস গর্জে উঠল, তার উপর তুমি কি মানুষ? শিখা নিষ্পলক তাকিয়ে রইল রক্ত ভেজা হাতের দিকে। এরপর অবাক দৃষ্টিতে চাইল ফারিসের দিকে। কাপা গলায় বেরিয়ে এলো একটিমাত্র বাক্য, তুমি কি পুরুষ? নাহিদ বৈঠকে বসে যখন কাজ করেছিল তার বাবা রহমান সিদ্দিক ও মা আমেনা খাতুন গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে ব্যস্ত। আমেনা চিন্তিত কণ্ঠে বললেন, নুসাকে বাইরে কোথাও নিয়ে গেলেও হয় না। আমি নিজের মেয়েটাকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখতে পারছি না। রহমান সিদ্দিক ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, এগিয়ে আর লাভ। আমি বাইরে কিছু হসপিটালে যোগাযোগ করেছি, তারা বলল অনেক দেরি হয়ে গেছে। যদি আরেকটুকু আগে এর সম্পর্কে জানতে পারতাম কিছু করতে পারতাম। আমেনা হাতের তালুতে
মুখ লুকিয়ে ফুঁপিয়ে উঠলেন, দুনিয়ায় এত খারাপ মানুষ থাকতে আমার বাচ্চাটাই কেন? রহমান সিদ্দিক আমেনা খাতুনের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলেন। লং ড্রাইভ থেকে এসে সেই যে ঘরে ঢুকে দরজা দিয়েছে, এরপর আর দরজা খোলেনি নুসা। বালিশে মুখ লুকিয়ে প্রচণ্ডভাবে কাঁদছে সে। আজ সেই ইমরানকে দেখেছে অন্য একটি মেয়ের সাথে। শিখাকে বাড়িতে নামিয়ে তারা যখন বাড়ি ফিরছিল, রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে তারা। এমন সময় ইমরানের বাইক থামে তাদের গাড়ির পাশে। নুসাকে পাশে উইন্ড গ্লাস তখন উঠানো ছিল, তাই ইমরান তাকে দেখতে পায়নি। ইমরান যেভাবে হেসে হেসে কথা বলছিল, সেই মেয়েটির সাথে এই হাসি সে তার জন্য কখনো দিয়েছে কিনা মনে নেই নুসার। মেয়েটির হাত ইমরানের কাঁধে থেকে চিনচিন ব্যথা অনুভব করেছিল বুকে। ভাইয়ের সামনে যথেষ্ট শান্ত থাকলেও নিজের শূন্য রুমে পা রাখা মাত্রই ঝরা পাতার মতো ঝুলে পড়ে নুসা। হাতের উল্টোটা পিঠ নাকে ছুঁতেই চটচটে কিছু অনুভব করল নুসা। রক্ত প্রায় শুকিয়ে গেছে। কখন থেকে এটি বইছে তার খেয়াল নেই, কিন্তু এখন ভীষণ দুর্বল লাগছে। বিছানা ছেড়ে উঠে মাত্রই মাথার চক্কর দিল তার। আবার বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ পর পা টেনে টেনে দরজার কাছে নিয়ে গেল। দরজার হাতলে হাত রাখতেই ঝাপসা হয়ে এলো বৃষ্টি। হঠাৎ কাশির সাথে রক্ত ছিটকে বেরোলো মুখ থেকে। নুসার দম বন্ধ হয়ে আসে। রুম থেকে বের হতে পারবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই। তবে অনেক সংগ্রহের পর দরজায় মেলতে সক্ষম হয় নুসা। তাদের একতলা বাড়ি, তাই সিঁড়ি বইতে হলো না। নুসার দরজা খোলা আওয়াজ শুনে সবার দৃষ্টি গেল সেদিকে। তার অবস্থা থেকে শিউরে উঠল তারা। নুসা আর এক পা বাড়াতে না বাড়াতেই দুনিয়া অন্ধকার হয়ে এলো তার। ততক্ষণ লুটিয়ে পড়ল মেঝেতে। মনোযোগ সহকারে মায়ের হাতে মলম লাগাচ্ছে ফারিস। শিখা সেই নিষ্পাপ চাহিনি বারবার চোখের সামনে প্রতিফলিত হচ্ছে। ভেতর থেকে কুড়িয়ে খাচ্ছে তাকে। এই ভঙ্গুর শিখাকে সে আগে দেখেনি। কতই না অসহায় লাগছিল তাকে। আহা, আমার এমনটা করা উচিত হয়নি, অপরাধ বোধের সাথে বললেও জোহরা। চোখে তার অনুতাপ। ফারিস চাইলেও মায়ের দিকে, মুখে কিছু বলল না। প্রতিবারই এমন কিছু একটা করে সে ক্ষমা চায়। আজ হয়তো সত্যি আমার বাড়াবাড়ি করে ফেলেছিলাম। বেসলাইটটি শিখার বাবার শেষ স্মৃতি, আর আমি সেটা নিয়ে একটুখানি মেয়ের সাথে দুবন্ধ জড়িয়ে গেলাম। আমার তার কাছে ক্ষমা চাই উচিত। জোহরা ফারিসের দিকে চাইলেন কি প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য। যদি না বলে এই ভেবে, কিন্তু এবারও ফারিস কিছু বলল না। তার মুখের ভাব সম্পূর্ণ শূন্য। জোহরা ফারিসকে নিজের পাশে বসালেন। তার হাতের উপর হাত রেখে সরল কণ্ঠে বলতে আরম্ভ করলেন, কিন্তু যদি আমি শিখাকে দেখি, আমার তার বাবা দাদার কর্মের কথা মনে পড়ে যায়। আমি সহ্য করতে পারি না। শিখার বাবা সেভাবে তোর দাদাকে কান পড়া দিয়েছিল, তা আমার এখনো মনে আছে। তুই তখন ছোট ছিলি। শুধু সম্পত্তির লোভে ছোট ভাই নিজের রক্তর ভাইকেও ছাড়ল না। ছোট ভাই তোর বাবাকে মেরেছে। ফারিস, তোর কি মনে আছে সেই দিনের কথা, যেদিন ছোট ভাই ছুরির হাতে তোর বাবার মৃত্যুদেহের পাশে বসেছিল? তখন তুই কত ছোট ছিলি। এই আমি রাত দিন খেটে তোর জন্য খাবারের যোগান দিতাম। ছোট ভাই এসব করেছে শিখার জন্য, যেন যেন সে রাজার হালে থাকে আর আমরা নর্দমায়। তিনি এত কিছু না করলেও আজ আমাদের একটা সুখী পরিবার থাকতো। কথাগুলো বলে জোহরা মিথ্যা কান্নায় ভেঙে পড়লেন। খন্দকার চৌধুরীর মৃত্যুর পর থেকেই সে ফারিসকে এই একই গল্প শুনিয়ে আসেন। শিখার জন্য তার মনে একটু একটু করে বিষ ঢেলে দেয় জোহরার প্রধান কাজ। কিন্তু সে অজ্ঞ, সে জানে না বিষে বিষই বিশেষজ্ঞ হয়। যার দ্বার প্রাপ্ত তার নিজের ছেলে। কাজ শেষে আলোর সাথে একসাথে ফিরছিল শিখা।
ফারিসের ব্যবহার এখনো তার মনে তাজা। সে ভেবে পায় না কিভাবে দ্রুত ফারিসের থেকে মুক্তি পাবে। না সে সম্পত্তি পুনরায় হস্তান্তর করছে, আর না তাকে মুক্তি দিচ্ছে। শিখা চলে যেত, সে চাইলেই চলে যেতে পারত, কিন্তু এটা তার লড়াই, আর হারতে সে কখনোই শেখেনি। তার বিশ্বাস ধৈর্য ফল অবশ্য যথাযথ হবে। আলেয়া তাকে লক্ষ্য করেছে। শিখার কপালে ওয়ান টাইমটি নজর এড়ায়নি তার। পেছনে কারো জানতে বেশ কৌতূহলী সে। শিখা অন্যমনস্ক হয়ে হাঁটছে। আলিয়া জিজ্ঞেস করেই ফেলল, তোমার কপালে কি হয়েছে? শিখা থামল, তাকালো আলোর দিকে। মনে হচ্ছে সে কথাটা শুনতে পায়নি। কিছু বললে, তোমার কপালে এটা কেন? আঙুল দিয়ে ওয়ান টাইমের দিকে ইশারা করলো আলেয়া। শিখা একবার ছুলে সেটা, এরপর বলল, কাল পড়ে গেছিলাম ওয়াশরুমে। ও যদিও আলেয়া বুঝতে পেরেছিল তার কণ্ঠের মেকি ভাব, তবুও আগ বাড়িয়ে আর জিজ্ঞেস করলো না। আলেয়া বাস নিয়ে চলে গেল বাড়িতে। শিখা স্টপে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। হঠাৎ তার নজর পড়ল একটা দোকানে। সে তার ব্যতিক্রম সব বন্ধ। সে গেল দোকানে, একটা কাপ নুডলসের পট নিয়ে দোকানদারকে বিল দিল। দোকানের কাউন্টারের ওপর গরম পানির একটি হিটার। শিখা দোকানদারদের জিজ্ঞেস করলো, এটা ব্যবহার করতে পারবে কিনা। দোকানি হ্যাঁ জানালেন। শিখা সামান্য পানি ফুটে নিয়ে বেরিয়ে গেল দোকান থেকে। রাস্তাঘাটে তেমন মানুষ নেই। সে একটি পিলারের ধারে বসে লুডুস খেতে লাগলো। হঠাৎ একটি ছোট্ট কুকুর এলো তার কাছে। তাকে কেন্দ্র করে গোল গোল ঘুরতে লাগলো। সেটার কাণ্ড দেখে হেসে ফেলল শিখা। চুচু বলে ডাকলো। এরপর পাশে একটুখানি লুডুস রাখলো। ছানাটি ভয়ে ভয়ে শিখার পেছনে এগিয়ে গেল। নিরাপত্তা পেয়ে মুখ দিল খাবারে। শিখা লুডুস শেষ করে প্রফুল্ল মনে হাঁটা ধরল বাড়ির দিকে। এখন একটু ভালো লাগছে। বাড়ির সদর দরজার নিচে চাবি রাখা। শিখা জানে এটা কার কাজ। এই দোর খুলে বাড়িতে প্রবেশ করলো। অলস ভঙ্গিতে ঢুকে গেল ঘরে। দরজা বন্ধ না করেই ধপ করে শুয়ে পড়ল বিছানায়। এত পরিশ্রম সে কবে করেছে বা আদৌ করেছে কিনা মনে নেই। ক্লান্তিতে তার চোখ জোড়া ভার হয়ে এলো। শিখা যখন কাঁচা ঘুমে ভেঙে পড়ল, আলতো পায়ে ভেতরে ঢুকলো ফারিস। বিনা শব্দে দরজা বন্ধ করে দিল। শিখার গা ঘেঁষে সুতি। হঠাৎ শিখার কাঁচা ঘুম ভেঙে গেল। কেউ তার কোমরে হাত রেখেছে বুঝতে পেরে হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটতে লাগলো। তারপর চেনা পারফিউমের ঘ্রাণ নাকে পৌঁছাতেই শান্ত হয়ে গেল সে। তবে শক্ত হয়ে গেল শরীর। ফারিস শিখার কাঁধে মুখ রাখলো। তুমি কখনোই এমন ছিলে না। তুমি কখনোই কাউকে আঘাত করনি। শিখা চাপা ক্ষোভের সাথে জবাব দিল, তুমিও কখনোই এমন ছিলে না। তুমি কখনোই কাপুরুষ ছিলে না। ফারিসের ভেতরটা যেন কেউ এলোমেলো করে দিল। নিজেকে শান্ত করতে শিখার ঘাড়ে নাক স্লাইড করলো সে। তার একমাত্র প্রশান্তি। শিখা কেঁপে ওঠে। তাকে সাবধানে নিজের দিকে ঘোরালো ফারিস। হয়তো আমি, কিন্তু তুমি আমার স্ত্রী। তোমার প্রতি আমার অধিকার আছে। তোমায় আমার চাহিদা পূরণ করতে হবে। তার কণ্ঠ অদ্ভুতভাবে শীতল। শিখা তাচ্ছিল্য হাসলো। এছাড়া কেনই বা সে রুমে আসবে? ফারিসকে কটাক্ষ করে শিখা বলল, তুমি কি জানো এই চাহিদাই তোমাকে পুরুষ করে তোলে, কিন্তু ভেতরে তুমি পুরোটাই কাপুরুষ, অস্বস্তিহীন একজন মানব। ফারিস উঠে এলো শিখার ওপর। আলতো হাতে তার মুখের উপর থেকে চুল সরিয়ে বলল, তুমি যাই বলো, আমি যা হই, যেমনই হই, আমি শুধুই তোমার। সকালে ঘুম থেকে উঠে ফারিসকে পাশে পেল না শিখা। তার কি যায় আসে? শিখা তৈরি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় গন্তব্য। বাসে থাকাকালীন হঠাৎ ফোন বেজে ওঠে তার। এটা নুসার নম্বর। এত সকাল সকাল কেন ফোন দিতে পারে মেয়েটা? শিখা ভেবে পেল না। ফোন রিসিভ করে কানের সামনে আনলো। তার কিছু বলার আগেই পরপক্ষ থেকে আতঙ্কিত এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে। শিখার সাথে সাথে বাস ড্রাইভারকে থামতে বলে অর্ধেক ভাড়া দিয়ে নেমে পড়ে। তারপর অন্য বাস নিয়ে রওনা দেয় কেন্দ্রীয় হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছেই সময় বিলম্ব না করে নাহিদের দেওয়া রুম নম্বর অনুযায়ী কেবিন খুঁজে বের করে। নাহিদ তার গার্ডিয়ান কেবিনে বাইরে। শিখা ছুটে গেল আমেনা খাতুনের কাছে। মহিলা মেয়ের বান্ধবীকে জড়িয়ে ধরে
হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়েন। শিখা তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, নুসা, এই নুসা, ঠিক আছে তো? আমার মেয়েটার সাথেই কেন? আমার মেয়েটাই কেন? আমি আর পারছি না রে শিখা। কি ভিন্ন রূপ! মোর সাথে কথা বলেছিলাম তার সহ্য হয়নি। মেয়েটা আদরের দিকে তাকালো। অন্য একজন নারীর প্রতি তার স্বামীর প্রেম, ভালোবাসা এবং যত্ন দেখে যেমন সে মুগ্ধ হয়, তেমনি তা ছিল হাসি হাসি মুখে। ঠোঁটে লেশ শুধালো, আদ্র মানুষ বলে না নারী ছলনাময়ী। আমার মনে হয় পুরুষরা তার থেকেও ভালো ছলনা জানে। তার নয়তো দেখে না এই আদ্র চৌধুরী তার গার্লফ্রেন্ডের জন্য কতটা কেয়ারিং পাস, কত প্রেমিক পুরুষ। অথচ তিন কবুল বলে বউ করা মেয়েটার প্রতি আপনার কি ভীষণ অনীহা। এতটাই অনীহা যে সে আপনার সন্তান ধারণ করছে জানার পরও আপনি তাকে মেরেছেন, গলা চেপে ধরছেন, এমনকি আপনার এই বাচ্চার দুনিয়াতে আশা থামিয়ে দিতে আপনি তাকে জোর জবরদস্তি করে মারধর করে হসপিটালে নিয়ে এলেন অ্যাবর্শন করাতে। বিস্ময়কর নয় আপনার রূপ? আদ্র ফোঁস করে শ্বাস ফেলল। মুহূর্তেই জানালো, আমার রূপ বিস্ময়কর? তার আর তুই খুব ভালো। হসপিটালে তোকে যে ছেলেটা ফুল বলে দেখেছে সে কে? তোকে ফুল বলে ডাকলো কেন ছেলেটা? যে পুরুষ ঘরে বউ থাকা সত্ত্বেও এই মাঝরাতে অন্য এক মেয়ের কাছে ছুটি যেতে দ্বিধাবোধ করে না, সে জিজ্ঞেস করেছে মিথিকে হসপিটালে কোন পুরুষ ফুল বলে ডেকেছে। একই বোধহয় বলে পুরুষালী ইগো হার্ট ওয়ার, পুরুষদের আধিপত্য দেখানো। মিথির তাচ্ছিল্য ভরা হাসি পেল কেন জানি না। আদ্র রাগ রাগ মুখটার দিকে তাকিয়েও উত্তর দিল, সে যে হোক আদ্র, অনন্ত আপনার মতো পরকীয়ায় জড়াইনি আমি। এটুকু বোধজ্ঞান আমার কাছে। আদ্র আদ্র চল শক্ত করে তাকালো, হাতটা আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ মিথি, আমি পরকীয়ায় জড়াইনি। আমি মোকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, অনেক আগ থেকেই ভালোবাসি। মাঝখানে তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছিস মিথি? মিথি তাচ্ছিল্য নিয়ে শুধালো এবারে, ওই যে ভাগ্য, বিধাতা আমার ভাগ্য এমনভাবে লিখেছে যে কোনো ভালো পুরুষের জীবনে উড়ে গিয়ে জুড়ে বসতে পারিনি, আপনার মতো একটা অমানুষের জীবনে বসতে হলো। আদ্র হাতটা আরো শক্তভাবে চেপে টেনে আনে, চোখ জোড়া লাল রক্তিম করে বলে, বারবার অমানুষ বলে কি বোঝাতে চাইছিস তুই মিথি? এত সাহস কোথায় থেকে আসছে তোর? আমায় অমানুষ বলেছিস? আমায়? যখন থেকে মিথি দেখলো তার সন্তানুভূতি আদ্র আঘাত এনেছে, চরিত্রকে নোংরা করতে একটা সেকেন্ডও সময় নেয়নি, তখন থেকেই মিথির মধ্যে এই পুরুষটার প্রতি কেবল ক্ষোভই কাজ করছে। এবং এই পুরুষটাকে কেবল এই কথাগুলো বলার সাহসী নয়, বরং এই পুরুষটাকে ইচ্ছা করছে কষিয়ে থাপ্পড় মারতে। আর আদ্র বলছে সাহস কোথায় থেকে আসে? মিথি অবশ্য চর মারল না, শুধালো, হাসালেন, অমানুষকে অমানুষ বলবো না তো মানুষ বলবো আদ্র? আপনি শিওর আপনার মতো মনুষ্যত্ব আছে? আদ্র চোখগুলো প্রচণ্ড লাল হয়ে এবারে রাগে চোখ রাঙিয়ে ধমকে বলল, মিথি। মিথিও দ্বিগুণ আওয়াজ তুলে জেদ নিয়ে বলল, হাতটা ছাড়ুন আদ্র। ছাড়তে বলেছে হাতটা। আদ্র তর্জনীয় আঙুল উঁচালো, বলতে লাগলো, এই এই উঁচু গলায় কার সাথে কথা বলছিস তুই? আমার বাড়িতে থেকে, আমার রুমে থেকে তুই আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস? সোজা বের করে দেব বাড়ি থেকে মিথি। আমারও ইচ্ছা নেই আপনার মতো কাপুরুষের সাথে বসবাস করার, বরং ঘৃণা হয় আপনাকে দেখে আমার, ঘৃণা। আদ্র ফুঁসতে ফুঁসতে বলল, আম্মুর আকাশ আশকারায় এসব করিস না, সকাল হোক খালি দেখবি তোকে আম্মু নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন এসব বড় বড় কথা কোথায় যায় তোর আমিও দেখব। এইটুকু বলেই রাগে ফোঁসফাঁস করে ধপাস পা ফেলে আদ্র বেরিয়ে গেল। মিথি সেদিকে তাকিয়ে কেবল তাচ্ছিল্য নিয়ে হাসল। মিথির সাথে রেগে আগুনে হনহন করে বেরিয়ে আসা আদ্র মুহর বাসায় এসে পানি পেয়ে গেল। আদ্রর কাছে আগে থেকেই মুহর ফ্ল্যাটের চাবি ছিল। মুহ একাই থাকে এখানে। আদ্র ফ্ল্যাটে পৌঁছিয়েই বিছানায় এক কোণে বসে থাকা
মুখে চোখ খিচে বসে থাকতে দেখে শান্ত হয়ে তাকালো। কি সুগন্ধ, মুখটা কি শীতল শীতল লাগে। আদ্র এই মুখটাই তাকালো। আদ্র এগেল মুখের গোল মুখটা দুই হাতের তালুতে আগলে ধরে বলল, মুহু মুহু পাখি। ওপেন ইউর আইস। মুখ পাখি মুখ ফিট ফিট করে তাকালো। পাখির ছানার মতো করে তাকিয়ে বলল, এসেছো তুমি, না সেই উপায়। ভয়ে কুকড়ে মরতে দিতাম আমার মুখ পাখিকে। পরপরই আবার মুহুর মুখটা পরখ করে জিজ্ঞেস করলো, খেয়েছিলে রাতে? মুখ চোখ শুকনো কেন পাখি? বুয়া আসেনি কাল রাতে, রান্না হয়নি তাই। সে কি খাওনি? না, গুড গার্ল। আদ্র কথাটা বলে উঠতে নিতেই পেছন থেকে জড়িয়ে নিল মুহু। চোখ বুজে বলে উঠল, আদ্র তুমি এত শান্তি শান্তি কেন আদ্র? আমার কেন তোমাকে দেখলে সুখ সুখ লাগে আদ্র। বিশ্বাস করো, এতটা সুখ আমি কখনোই কারোর মধ্যে পাইনি। আদ্র ঠোঁট এলিয়ে হাসলো খালি। উত্তর দিল, বিকজ ইউ লাভ মি পাখি, নো ইউ লাভ মি আদ্র। কে বললো বোকা আমি? তোমাকে রন্দে রন্দে চিনি আমি আদ্র চৌধুরী। আদ্র উঠলো, বলল, তাই নাকি? এত চেনা তো ভালো না। প্রেমের টেমে পড়ে যাবে পাখি, পরে নিজেকেই সামলাতে পারবে না। চাইছি কই সামলাতে। আদ্র আবারও হাসে। এই মুহু তার কাছে আস্ত এক প্রেম, আজ তো এক দুর্বলতা। কতটা আদুরে মুখটা তার। আদুর হেসে বলল, খাবে নাকি না খেয়ে সকাল অবধি কাটাবে? তোমার রান্না খুব বেশি মজা না আদ্র? তবু এই অদক্ষ হাতের রান্নায় তো মাঝে মধ্যে খাও। এইটুকু বলে সে কিচেনে গেল, ফ্রিজ থেকে সবজি নিয়ে অদক্ষ হাতে কাটতে লাগলো। আদ্র মুখর জন্য বহুবার রান্না করেছে এই নিয়ে। খাবার মুখ একটা সুস্বাদু হয় না, তবে খাওয়া যায়। আদর কিছুটা সময় নিয়ে রান্না করলো। ততটা সময় মোহর পিছু পিছু ঘুর ঘুর করেছে কেবল। অতঃপর রান্না শেষ হয়, প্লেটে খাবার তুলে নিজ হাতে খাইয়েও দিল তার মুখে, যেন আদরের কোনো বাচ্চা। অথচ এই আদ্রই মিতির কাছে অন্যরূপে ধরা দেয়। এই আদ্রই মিতির কাছে পিশাচের মতো আচরণ করে, পাশবিক অত্যাচার করে এবং মনুষ্যত্বহীন পশুর মতো মিতির সন্তানকেও পর্যন্ত শেষ করতে চেয়েছে এই আদ্র। এই আদ্রই একই পুরুষের দুটো ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন নারীর জন্য। সকাল প্রায় 8টা। আদ্র আর মিতির বিষয়ে কথা হওয়ার ছিল, আদ্র বাবা মা সহ। অথচ আদ্র বাসায় নেই। আদ্র মা পুরো বাসা খুঁজেও যখন ছেলেকে পেল না, তখন না পেরে কল দিল আদ্রকে। কল তুলতে জিজ্ঞেস করলো, কোথায় তুমি? আদ্র একদম ভদ্র বাচ্চার মতোই বলে, একটু বাইরে এসেছিলাম আম্মু। কেন মিথ্যে বলবে না আদ্র? আবারও ওই মুহুর কাছে গিয়েছো তুমি আদ্র? লজ্জা করে না তোমার? কতবার বলেছি ওই মেয়ের আশপাশ ঘুষবে না তুমি। কতবার বলেছি আদ্র শুনলো। অতঃপর মনে মনে ধরে নিল যে মুহুর কাছে আসার কথাটাই মিথি বোধ হয় বলেছে। জিজ্ঞাসা করলো, কে বলেছে মুহুর কাছে এসেছি? মিথি বলেছে। ওর কথাই এখনই বিশ্বাস করো তুমি? আমি তোমার আম্মু আদ্র। তুমি কোথায় গিয়েছো এটা বুঝতে আমার মিথির সাহায্য লাগবে না। বাসায় এসো, 10 মিনিট সময় দিয়েছি, তাড়াতাড়ি আসবে। এইটুকুই বলে ওর আম্মু কল রাখলো। আদ্র রাগে কপাল কুঁচকায়। মাঝে মাঝে তার আম্মুর প্রতি ভীষণ রাগ হয়, ক্ষোভ জন্মায়। আম্মু কেন বারবার তার সাথে এমন করে কেন? আদ্র বাসায় এলো। এসে নিজের রুমে গিয়ে সর্বপ্রথম মিতিকে দেখতে পেল জিনিসপত্র নিয়ে যেতে। জিনিসপত্র বলতে মিতির কাপড় চোপড় আর কয়েকটা বই। এসএসসি দেওয়ার পর অ্যাডমিশন এক্সামের জন্য যেই বইগুলো কিনেছিল মিতি, এই অল্প কয়েকটা জিনিসপত্র যখন ঘর থেকে বের করে রাখছিল, ঠিক তখনই আদ্র এলো। ও সে সর্বপ্রথম বলল, তুই বলেছিস না মিথি, তুই বলেছিস আম্মুকে যে আমি মোহর কাছে গিয়েছি। মিথি তাকালো খুব বিস্ময় নিয়ে আদ্রর দিকে তাকিয়ে। মুহূর্তে পরই মুখ চোখ শক্ত করে উত্তর দিল, আমি চাইলেও তো আপনি নেশা করেন এটাও বলতে পারতাম। নেশা করে আমার উপর কতটা পাশবিক নির্যাতন চালাতেন তাও বলতে পারতাম। এমনকি আপনি কাল কি কি করেছেন এসবও বলতে পারতাম। এসব যখন বলিনি তখন মুহুর বিষয়টা বলে আমার কি এমন লাভ হয়ে যাবে? আদ্র মানল না। বিছানায় বসে ধমকে বলল, কেবল চুপ, একদম চুপ।
তুই বলেছিস জানি আমি। আদ্রর মা বাবার বড্ড আদরের ছেলে আদ্র। ছোট থেকে আদ্রকে আদরে আদরে মানুষ করেছে। আদ্রের মা অবশ্য ভালোবেসে বিয়ে করেছিল। বাবার পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারে হলেও স্বামীর পরিবার ছিল উচ্চবিত্ত। আদ্রর মায়ের সাথে এ কারণে অনেকগুলো বছর হলে মিথির বাবার সম্পর্ক ছিল। পরে যখন সম্পর্ক ঠিকঠাক হলো, নিজের নিম্ন মধ্যবিত্ত ভাইয়ের মেয়েটার প্রতি আদ্র মায়ের এতটা স্নেহ হলো, এতটা আদর জমলো যে ছেলের সাথে নিজের ভাইয়ের মেয়েটার বিয়ে দিবেন বলে স্থির করলেন। এর মধ্যে মিথির মা মারা গেল। মিথির বাবা কয়েক বছর পর মারা গেল। অতঃপর ভাইয়ের সংসারে মিথির যখন তীব্র অবহেলা, তখনই আদ্রর মা প্রস্তাবটা রাখলেন। অথচ এখন মনে হচ্ছে নিজের ছেলের জন্যই মেয়েটার হাত চেয়ে উনি ভুল করেছেন, মেয়েটার জীবন নষ্ট করেছেন বোধ হয়। তবুও উনি স্বপ্নে দেখেন তার ছেলে ঠিক হয়ে যাবে, মেয়েটিকে ভালোবাসবে, একটা সুন্দর সংসার করে তারই চোখের সামনে তার আদর দুই ছেলে মেয়ে থাকবে। আদ্র মা মনে মনে এইটুকুই তো কেবল চেয়েছিল। অথচ হচ্ছে কি? তাই তো সবটা ঠিক করার জন্য আদ্র বাবা এবং দাদিকেও সবটা জানানো হলো। আদ্র গতকাল রাতে সবটুকু কাণ্ড কারখানা জানানো হলো। অতঃপর আদ্র সে দায় অস্বীকার করতে এখানেই বলল যে বাচ্চাটা তার নয়, বাচ্চাটা অন্য কারো। আদ্র দাদি যদিও বা আদ্র এসব মিথ্যে কথা বিশ্বাস করে নিল, কিন্তু আদ্রর বাবা বিশ্বাস করল না। গমগমের স্বরে কেবল বলেও গেল, আদ্র সময় দিচ্ছি তোমায়, সুধরে যাও। বারবার বলছি সুধরে যাও আদ্র, মেয়েটিকে মেনে নাও, সংসার গোছাও, তোমার জন্যই ভালো, নয়তো 1 টাকাও খরচ দিবে না আমি, তোমায় মনে রাখো। আদ্র শুধু ফোঁসফাঁস করলো মিথির দিকে চেয়েই। তার ধারণা সবটা মিথি বলেছে তার আম্মুকে। মিথি রয়েছে সবটা, কা নয়তো কে করবে। আদ্র শুধু ক্ষোভ জন্মায় মিথির প্রতি, ক্ষোভ। মিথির কথা অনুযায়ী মিথিকে অন্য একটা রুমে দেওয়া হলো। সেই রুমে বিছানা ঝাড় হতে মিথি ঝাড় দেওয়া সবটা করেই মিথি যখন গোছালো তখন শরীর বড্ড ক্লান্ত। এমনিতেই প্রেগনেন্সি লক্ষ্য স্বরূপই বোধহয় এই কয়েকটা দিন শরীর দুর্বল লাগছে তার। মিথি গোসল সারে অতঃপর কাপড় মেলে দিয়ে ফুপির কাছে গেল সে। ফোনটা চেয়ে নিল একটিবারে নিজেও বড় ভাইকে কল দেওয়ার জন্য। মিথির নিজের ফোন নেই, যা যোগাযোগ করার ফুপির ফোন থেকেই করেও। তাছাড়া তার ভাই তো এমন যে বোনকেও বিয়ে দিয়ে ভুলিয়ে বসেছে। এমনকি বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা বারও নিজ থেকে এক মিসড কলও দেয়নি তার ভাই। মিথি দীর্ঘশ্বাস ফেলে 3বার কল দেওয়ার পর যখন তার ভাই কল রিসিভ করলো তখন সে বড্ড আবদার নিয়ে বলে উঠল, ভাইয়া কেমন আছো ভাইয়া? ওপাশে তার ভাইয়া বোধহয় তার স্বর শুনে খুব একটা খুশি হলো না। এই যে যতটা আগ্রহ নিয়ে সে শুধালো, ওপাশ থেকে ঠিক ততটাই নিরাশ স্বরে তার ভাই বলল, তুই হঠাৎ ফোন দিলি কেন? কি দরকার মিথি? মিথির মুখটা ছোট হয়ে আসে, উত্তর করে, দরকার ছাড়া কি কল দিতে পারবো না ভাইয়া? তা কখন বলছি? তোর কাছে তো ফোন নেই, ফুপির থেকে নিয়ে কল করেছি, তার মানে কোনো প্রয়োজন আছে নিশ্চয়। মিথি চুপ থাকে কিয়ক্ষণ, অতঃপর শ্বাস ফেলে বলল, আমায় একটু বাড়ি নিয়ে যাবা ভাইয়া? বিয়ের পর তো আর যাওয়া হয়নি বাড়িতে। তার ভাই প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, বাড়ি আয়সা কি করবি? না মানে ওইখানে এত ভালো আছিস, বাড়ি এসে কি করবি আর? তোর ভাবিও তো নাই, বাপের বাড়ি গিয়েছে। মিথি বুঝতে পারলো ভাই চাইছে না সে ওই বাড়ি যাক। অবশ্যই কিভাবেই বা চাইবে, সেখানে বিয়ের আগে সহ্য করতে পারতো না, এখন কি করে সহ্য করবে? গেলেও তো অনেকটা বোঝার মতোই ওদের ঘাড়ে বসে থাকতে হবে। মিথি তবুও অসহায়ের মতো বলল, ভাইয়া একটু আসো না, আমি বাড়ি যেতে চাই ভাইয়া। তার ভাই আর তার অসহায় গলা শুনেও উত্তর করলো, এখন কয়েকদিন ব্যস্ত বুঝলি, কয়েকদিন পর যাব না হয়। কেন, কিছু হয়েছে ওইদিকে? মিথি গলায় একেবারে শক্ত হলো। ভাইয়ের প্রতি জন্মালো অভিমান, জানালো না কিছু হয়নি।
ভালো থেকো। অতঃপর কল রেখে ফুপির কাছে গেল। ফোন রেখে চলে আসতে নিলে তার ফুপি বলে উঠল, কি বলিলি মিথি? মিথি তাকায়, শ্বাস টেনে বলে, বাড়ি যেতে চেয়েছিলাম ফুপি। ভাইয়া বলে এখন নাকি ব্যস্ত বাড়ি। হয় একেবারে বাড়ি চলে যেতে পারলে ভালো হতো ফুপি, কিন্তু সেখানে নিজের বড় ভাই বিয়ের আগে এতটা অবহেলা অপমান করেছে। বিয়ের পর ওদের বাড়ি গিয়ে উঠলে আরো কত কি বলবে তা ভাবছি। আদুর মা মিথিকে কাছে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে মেয়ের হাত মতোই আদর করে বললেন, চিন্তা করিস না মিথি, দেখবি বাচ্চাটা হলে বাচ্চাটার মুখের দিকে চেয়ে হলে আদর বদলে যাবে মিথি, দেখিস একটু ধৈর্য ধর। মিথি তাকায় অস্পষ্ট স্বরে বলে, উনি আবার বলল, দেখবি একদিন তোদের সংসারটাও অনেক সুন্দর হবে মিথি, আমি বলছি। মিথি হাসলো। অবশ্য মা তো মায়েদের চোখে কি আর সন্তানের দোষ চোখে পড়ে? আদুরও মায়ের চোখে পড়েছে ছেলের দোষ। পড়লে তো বলতো না এই ছেলের সাথে সংসার করতো, বলতো। মিথি উত্তর করলো, ফুফি তোমার ছেলের দিকটা ভাবছো কেবল তুমি, আমার দিকটা ভাবলে এটা বলতে না। মানে মানে যে সংসারে আমার স্বামী আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, যে সংসারে আমার স্বামী আমার অনাগত সন্তানকে মেরে ফেলা জঘন্যতম চেষ্টা করে, সে সংসারে আমার থাকা উচিত ফুফি? তুমি বলো, তোমার মেয়ে হলে কি করতে তুমি? এই সংসারে থাকতে দিতে, ধৈর্য ধরতে বলতে? আদ্রমা এবার নীরব থাকলেন। বোধহয় কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। মিথি আবারও ছোট শ্বাস ফেলে জানালো, আমি সংসারটা ছাড়তে চাই ফুফি। যে কাপুরুষ আমার সন্তানকে অস্বীকার করেছে, শেষ করতে চেয়েছে, তার ছায়াতে আমি আমার সন্তানকে বড় হতে দেখতে চাই না ফুফি। আমি আমি একা ওকে বড় করতে চাই ফুপি। আদ্রমার সঙ্গে সঙ্গে বিরোধিতা করলেন, জানালেন, কিসব বলছিস মিতি, এসব ভাবতে নেই। তুই একা কিভাবে মানুষ করবি বাচ্চাকে? বাচ্চাটার জন্য হলেও তোকে একসাথে থাকতে হবে মিথি, সংসারটা করতে হবে। বাচ্চাটাকে বাবাহীন করবি তুই, বাবা ছাড়া বাঁচবে বাচ্চাটা। মিথি তাচ্ছিল্য নিয়ে হেসে জানালো, যে বাবা তার সন্তানকে শেষ করতে উঠে পড়ে লাগে, সে বাবা না থাকলেও কিছু হয় না ফুপি। তুমি স্বার্থপরদের মতো কথা বলছো আজ। তোমার ছেলে বলে তুমি। মিথি জানি কি বলবে ফুপি। মিথি আর শুনতে চাইল না। কান্না এলো তার, শুধু নিজেকে অসহায় লাগছে। পৃথিবীর সবচাইতে অসহায় মানুষ লাগছে তার নিজেকে। কি করবে এরপরও? সত্যি ধৈর্য ধরে পড়ে থাকবে ও, সম্ভবত এটা। আর যদি এই সংসার ছাড়েও কোথায় যাবে ও? নিজের ভাইও তো মুখে তুলে চাইবে না, কার বাড়িতে যাবে, কে থাকতে দিবে ওকে? মিতি এসব ভাবতে ভাবতেই চলে যেতে নিল। যেতে যেতেই শুনলো আদ্রতাতি বলল, যেই হানে আমার নাতি নিজেরই কইছে বাচ্চাটা আমার নাতির না, ওই হানে তোমরা ওই মাইয়ার নিয়ে এত নাচতাছ কেন? আমি তো বুঝতেছি না। ওই মাইয়া চরিত্রহীন না হইলেও আমার নাতি এমনে এমনে কইছে, যা রটে তার কিছু হইলেও ঘটে। স্বামী বুঝি অবুঝ, বউয়ের চরিত্র কেমন? আদ্রমা নিজের শাশুড়ির কথা শুনে প্রতিবাদ স্বরূপ বলল, আম্মা, আপনার নাতিকে আপনার থেকেও আমি ভালো চিনি। চিনি বলেই এই মেয়েটাকে নিয়ে এত নাচতেছি। আদ্র তাতে মুখ পাকালেন, বললেন, হ্যাঁ তোমার ভাইয়ের মাইয়া, নাচবাই তো। কোথা থেকে চরিত্র ঠিক নাই এমন মাইয়ারে ধইরা আনছে, কার সাথে না কার সাথে কি কইরা এখন পেটে একটা আনছে। মাঝখান দিয়া আমার নাতিরে বিয়ে কইরা ফাঁসাইল। তোমাগো জায়গা আমি থাকলে এ মাইয়ারে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করতে 2 মিনিট লাগতো না। ঘরে যান আম্মা, বয়স হয়েছে আপনার, এত সব না ভেবে ঘরে গিয়ে রেস্ট না করুন। আদ্র রাতে যখন বাসায় ফিরল তখন রাত 12টা। দরজায় টোকা দিয়ে বাইরে থেকে শুধালো ও, মিথি, এই মিথি, দরজা খোল। ভেতর থেকে কেউ দরজা খুলল না অবশ্য। অন্যদিন হলে মিথি জেগে থাকে, ও আসলে দরজা খুলে দেয়। আদ্র ফুকুসকে দরজা ধাক্কাতেই দেখলো দরজা খুলে গেল। অতঃপর ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে ঘরে মিথিকে দেখতে না পেয়ে আবারও কপাল কুঁচকায়। এপাশ ওপাশ তাকিয়ে মিথি
এটাও শিওর হয়ে শুধালো, চলে গেছে নাকি এই জানোয়ার, নাকি ভয় পেয়ে লুকিয়ে পড়েছে কোথাও। অতঃপর বেলকনিতে গিয়ে দেখলো না, নেই। আদর নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, থাকলে আজ ওকে বুঝতাম আমার বিষয়ে সবকিছু বলার ফলটা কেমন হয়। ও কি ভেবেছে ওকে এত সুন্দরভাবে থাকতে দেব আমি? ও আমায় কথা শুনিয়েছে আব্বু আম্মুকে দিয়ে আমাকে। ওকে দেখাবো আমি এর ফল কেমন হয়। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।